ওকে, তো প্রথম ম্যাথটা ল্যামডা প্রাইমের মান বের করা হয়েছে। আচ্ছা হ্যাঁ, খুবই সুন্দর, ম্যাথটাতে অ্যান্সার ঠিক মতো আসছে, 0.2412 ন্যানোমিটার। বি নাম্বার হচ্ছে এই এত, যদি আমার হয় ল্যামডা প্রাইমের মান হয়, তাহলে সেক্ষেত্রে এনার্জির মান কত। এনার্জিটা সুন্দর মতো জুলে কনভার্ট করা হয়েছে। তারপরে যে ম্যাথটা সেটা হচ্ছে রিকয়েল ইলেকট্রন এনার্জি কত। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, হ্যাঁ তোমার তিনটা ম্যাথই হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সঞ্জিতা ইসলাম সাথী। থ্যাংক ইউ। হ্যাঁ, বাকিদের কি অবস্থা বলো তো? স্যার আমিও করছি কিন্তু সেটা রাফ করছি। ওই রাফটাই আমাকে দেখো, স্ক্রিন শেয়ার করে দেখাও বা হচ্ছে মানে ছবি তুলে যে কোনো হবে। স্যার একটা কাজ করা যায় না, গুগল ক্লাসরুমে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে আমরা এখানে সবাই জমা দিলাম। আর আপনাকে একটা পার্সোনাল মেসেজ দিয়েছি স্যার। ওকে, সিরাজুল হকের টা আমি দেখতেছি। আর স্ক্রিন তো শেয়ার না। হ্যাঁ, আহ, সিরাজুল তোমার এই ম্যাথের অ্যান্সারটা মনে হয় একটু প্রবলেম আছে, বুঝছো? ক্যালকুলেশন ভুল হয়েছে কি হ্যাঁ, স্যার? ক্যালকুলেশনটাই যে মানে তুমি এটাকে ক্যালকুলেট করে এটা করতে মনে হয় একটু ভুল হয়েছে। দেখো আমি একটু বলি তোমাকে, 9 আর 8-এ কত হবে? 17, 16। নাকি ওরটাই ভুল হয়েছে? মানে তোমাদের দুজনের যে কোনো একটা ভুল হয়েছে। তো এটা ঠিক আছে, 8 আমার তো স্যার 8.24 আসছিল, স্যার আমি ওরটা করে 8.26। দেখি ওরটা ঠিক আছে কিনা। আমারটা তো আমি কয়েকবার দেখছি। স্যার আমারটা মনে হয় ঠিক আছে, একটু কাইন্ডলি দেখবেন স্যার। আমারও তাই মনে হচ্ছে, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি 34, -34 থেকে 8 বিয়োগ করলে হবে স্যার -26। ও ব্যাকেট দিয়ে করে নাই তো এই জন্য ওরটা ভুল হয়েছে স্যার। 26টার আবার 10 যদি উপরে উঠে যায় তাহলে তো হবে 16। স্যার এই ক্যালকুলেশনটা ঠিক আছে, এই পাশ পর্যন্ত না, ব্যাকেটের জন্য প্রবলেম হয়েছে মেবি স্যার। আচ্ছা যাই হোক, তোমরা যে ক্যালকুলেশনটা একটু চেক করো, আমি আহ, সঞ্জিদা বুঝতে পারছো তো কোথায় ভুল হয়েছে? জি স্যার। আচ্ছা, তো এটা ঠিক করে নিও। আচ্ছা, এরপরে (25.77) ঠিক আছে, 3 নাম্বারটা ঠিক আছে, 2 নাম্বারটাই শুধু মানে ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে। স্যার বি নাম্বারটা তো আসলো 5.15 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 13।
13 হ্যাঁ 84 এর আগে এর আগের ক্যালকুলেশনও ভুল আছে আপনার এখানে। আচ্ছা আচ্ছা, ক্যালকুলেটরে করলে বুঝতে পারবেন, আমারও ভুল হইতে পারে, আমি আমারটাও তো রিচেক করে আমার দেখি। যেটা মনে হচ্ছে যে এরপরে জুল থেকে ইভি তে নেওয়াতে এটাতে ভুল হইতে পারে। স্যার আমার উপরের ক্যালকুলেশনটা মেবি ঠিক আছে স্যার, হ্যাঁ আমি দেখতেছি, তারপরে দেখে স্যার। এটা আমি ঠিক আছে, সিরাজুল ভাইয়েরটা স্যার, এটা তো আমার সঙ্গে মিলে গেছে। 8.24 ইনভার্স 16 জুল। আচ্ছা, কিন্তু ইলেকট্রন ভোল্টে আনলে কত আসে? ইলেকট্রন ভোল্ট আনলে এটাই আসে স্যার। 0.46 জি স্যার, এটাই আসে স্যার। ঠিক আছে, শেয়ার ঠিক আছে, এটাই তো আসবে। আচ্ছা হ্যাঁ, আর কেউ করতে পারছো? বিতি তোমারটা একটু দেখাও। আর বাকিদের কি অবস্থা? স্যার করেছি তো সানিফ তোমার করছো? স্যার। আজিজুল ইসলাম, আমিনুল ইসলাম রেজবি, আকি রয়, আসলাম হোসেন, জাহিদুল ইসলাম। স্যার কেউ মেবি শেয়ার করছে, সেক্ষেত্রে স্যার শেয়ার করতে। একটা রিকোয়েস্ট করবো স্যার। হুম স্যার আমাদের যখন ফাইনাল পরীক্ষা হবে তখন স্যার রেডিও অ্যাক্টিভিটি পড়বো। রেডিও অ্যাক্টিভিটি বা রেডিও অ্যাক্টিভ ডিকে, বা এটা অনেক সময় নিউক্লিয়ার ডিকে বলা হয়। তো এটা হচ্ছে তেজস্ক্রিয়তা। হ্যাঁ, এটা হচ্ছে is the process, এক ধরনের প্রসেস by which a nucleus of an unstable atom loses energy by emitting ionizing radiation. তেজস্ক্রিয়তা বা রেডিওঅ্যাক্টিভিটি হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে একটা আনস্টেবল অ্যাটমের নিউক্লিয়াস সে হচ্ছে এনার্জি লস করে। কিভাবে এনার্জি লস করে? আয়নাইজিং রেডিয়েশন ইমিট করার মাধ্যমে সে তার এনার্জি লস করে। এবং আয়নাইজিং রেডিয়েশন হিসেবে সে কি কি ইমিট করে? সে হচ্ছে আলফা, বিটা, গামা বা কনভার্সন ইলেকট্রন, এই জিনিসগুলো হচ্ছে ইমিট করা শুরু করে। So a material that spontaneously emits this kind of radiation is called radioactive material. আচ্ছা, এবং রেডিওঅ্যাক্টিভিটি এটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস। এই প্রসেসের জন্য অন্য কোনো কিছু কোনো ধরনের ইফেক্ট নাই। তাপমাত্রা, চাপ, প্রেসার, প্রেসার, টেম্পারেচার বা ম্যাগনেটিক ইফেক্ট বা গ্র্যাভিটেশন, কোনো কিছু এটার উপর কোনো ধরনের ইফেক্ট করে না। এটাকে যদি আমরা অন্য একটু ভাবে ব্যাখ্যা করার কথা বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। তোমরা কি কুলম্বস লটা পড়ছিলা, মনে আছে? জি স্যার। কুলম্বস একটা লিমিটেশন ছিল, লিমিটেশনটা কি ছিল? ও আছে কারণ নিউক্লিয়ার নিউক্লিয়াসে যে স্থায়িত্ব মানে ব্যাখ্যা করতে পারে না। নিউক্লিয়াসের স্ট্যাবিলিটিটা ব্যাখ্যা করতে পারে না কুলম্বস লয়ের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি না। ঠিক আছে, এটা ছিল হচ্ছে কুলম্বস লয়ের একটা লিমিটেশন। কেন ব্যাখ্যা করতে মানে কেন নিউক্লিয়াস স্ট্যাবল অবস্থায় থাকার কথা না? কারণ হচ্ছে আমরা জানি যে নিউক্লিয়াসের ভেতরে অনেকগুলো প্রোটন থাকে। তো প্রোটন হচ্ছে প্রত্যেকটাই পজিটিভ চার্জ যুক্ত। তো একাধিক পজিটিভ চার্জ যুক্ত প্রোটন যদি পাশাপাশি থাকে তাহলে তারা কি করার কথা? একটা একটাকে বিকর্ষণ করার কথা। স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের কারণে এই বিকর্ষণ বলটা ব্যালেন্স হয়ে যায় এবং একটা নিউক্লিয়াস স্টেবল অবস্থায় থাকে। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে আমরা জানি যে কোনো একটা অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে ঠিক ততটা ওই অ্যাটমের পারমাণবিক নাম্বার যেটা ঠিক তত সংখ্যক প্রোটন থাকে। তো একটা অ্যাটমের পারমাণবিক সংখ্যা যত বেশি বাড়তে থাকে, সেইটা নিউক্লিয়াসে প্রোটনের নাম্বারও গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে। তো যদি এরকম হয় যে কোন একটা অ্যাটম যার হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 80 বা তার বেশি, তাহলে কি হবে? তার নিউক্লিয়াসে কতগুলো অ্যাটম প্রোটন থাকবে? স্যার 80-এর উপরে, 80 বা 80-র উপরে। তার উপরে। তো এত বেশি প্রোটন যদি থাকে তখন কি হবে? তখন স্বাভাবিকভাবেই সেইখানে নিউক্লিয়াসের ভেতরে যে বিকর্ষণ বল তৈরি হবে, সেই বিকর্ষণ বলটা
এত বেশি হয় যে সেটা হচ্ছে ভেঙে যায়। এবং এই জন্যই হচ্ছে এই যে একটা ম্যাটেরিয়াল যদি আমরা জানি যে কোনো ম্যাটেরিয়ালের বা কোনো অ্যাটমের পারমাণবিক সংখ্যা যদি 80 বেশি হয় তাহলে সেটা ভেঙে যায়, এবং সেটাকেই আমরা বলি হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা নিউক্লিয়ার ডিকে বা রেডিয়েক্টিভ ডিকে, বা বাংলাতে বলা হয় তেজস্ক্রিয়তা। ঠিক আছে, এই রেডিয়েক্টিভিটি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ন্যাচারাল রেডিয়েক্টিভিটি আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল রেডিয়েক্টিভিটি। তো তোমাদেরকে যদি কখনো কোশ্চেন করা হয় যে এটা কি হবে, মানে কি কি কোশ্চেন, যদি কোশ্চেনটা যদি করি হচ্ছে এরকম যে কুলম্বস ল, মানে কুলম্বস ল, অ্যাকর্ডিং টু কুলম্বস ল তোমাকে যদি আমি নিউক্লিয়ার ডিকেকে ব্যাখ্যা করতে বলি, ব্যাখ্যা করতে পারবা? বা কুলম্বস ল থেকে যে কনসেপ্টটা পাও সেই কনসেপ্ট থেকে নিউক্লিয়ার ডিকেকে ব্যাখ্যা করা যাবে? জি স্যার যাবে। কিভাবে একটু বলো তো শুনি। নিউটনের ল অনুযায়ী আমরা মানে নিউটনের ল অনুযায়ী আমরা কুলম্বস ল অনুযায়ী, কুলম সরি স্যার হ্যাঁ কুলম্বস ল অনুযায়ী আমরা জানি যে প্রত্যেকটা সমধর্মী আয়ন পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু নিউক্লিয়াসের ভিতরে পজিটিভ আয়ন থাকা সত্ত্বেও সেগুলো পরস্পরকে বিকর্ষণ করে না। কারণ হচ্ছে ওইখানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়াস ফোর্স ওইটাকে ইয়া করে দেয়, মানে সাম্যাবস্থা তৈরি করে দেয়। কিন্তু যখন এই কোনো একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা অনেক বেশি হয়ে যায় তখন স্ট্রং নিউক্লিয়াস বল সেটার ইয়া করতে ব্যালেন্স করতে পারে না। তো সেক্ষেত্রে অতিরিক্ত মানে যে ফোর্সটা তৈরি হয় এটার জন্য এটি ভেঙে যায়, ইয়াগুলো ভেঙে যায়। ঠিক আছে। এই কারণে তেজস্ক্রিয়তা সৃষ্টি হয়। তোমাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে 40 মার্কের। 40 মার্কের ফাইনাল পরীক্ষাটা কি কিভাবে হবে তোমরা কি জানো? জি স্যার, 15 মার্কের ভাইবা আর হচ্ছে 25 মার্কের 25 মার্কের পরীক্ষা। 15 মার্কের ভাইবা আর 25 মার্কের হচ্ছে পরীক্ষা। ঠিক আছে, সো ভাইভাতে কি কি কোশ্চেন করবো তোমরা হচ্ছে আইডিয়া নিয়ে নিও, আমি কিন্তু ক্লাসে মানে হিন্টস দেই তোমাদের। ঠিক আছে, স্যার সো রেডিয়েক্টিভিটি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ন্যাচারাল রেডিয়েক্টিভিটি, একটা আর্টিফিশিয়াল রেডিয়েক্টিভিটি। এবং আর বাংলাতে কোশ্চেন কইরেন তাহলে। হ্যাঁ, আমি যে ক্লাসে যেভাবে কথা বলি এভাবে কোশ্চেন করবো। আচ্ছা, রেডিয়েক্টিভিটি ইউনিট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কুরি আর একটা হচ্ছে বেকেরেল। বিজ্ঞানী কুরি উনি হচ্ছে রেডিয়েক্টিভিটি নিয়ে অনেক বেশি কাজ করছেন, এবং ফার্স্ট রেডিয়েক্টিভিটি যিনি আবিষ্কার করেন তিনি হচ্ছে বিজ্ঞানী বেকেরেল। ঠিক আছে, এবং ওনাদের সম্মানার্থে এই দুইটা মানে কুরি আর বেকেরেল দুইটাই হচ্ছে রেডিয়েক্টিভ একক, মানে একক হিসেবে তো বিজ্ঞানী কুরি, মাদাম কুরি অ্যাকচুয়ালি, তো উনি হচ্ছে একমাত্র মহিলা যিনি হচ্ছেন ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটাতেই নোবেল পুরস্কার পাইছেন। এবং ওনার লাইফটা খুবই স্ট্রাগল, মানে লাইফ উনি ওখানে অনেক স্ট্রাগল করছেন লাইফে। সেই স্ট্রাগল করে উনি অ্যাকচুয়ালি মানে এত বড় বিজ্ঞানী হয়েছেন। ওনার লাইফটা মানে এত বেশি স্মুথ ছিল না। ঠিক আছে, আমাদের অনেকের চাইতে অনেক বেশি স্ট্রাগল করে উনি আসলে পড়াশোনা করছেন। ওনাদের ওই সময়টাতে মেয়েদের পড়াশোনা করাটাই অনেক টাফ ছিল। তারপর ওনার ফ্যামিলি ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল। ওনার দেশের অবস্থা খুব বেশি ভালো ছিল না, গৃহযুদ্ধ বিভিন্ন ব্যাপার স্যাপার ছিল। সবকিছু মিলেই উনি ওনার নিজের দেশ ছেড়ে চলে আসেন, চলে এসে তারপরে হচ্ছে পড়াশোনা করেন। এবং ওনার লাইফের একটা উল্লেখযোগ্য ঘটনা যেটা আমি শেয়ার করি সবার সাথে এবং আমার নিজেরও খুব ভালো লাগে, সেটা হচ্ছে উনি অ্যাকচুয়ালি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতেন, কারণ ওনার নিজের টাকায় পড়াশোনা করার মতো ক্ষমতা ছিল না। এবং উনি যখন পড়াশোনা শেষ করলেন, অনেক বড় বিজ্ঞানী হইলেন, তারপরে টাকা পয়সা হইলো, তখন উনি যেটা করছিলেন, উনি যে ফান্ডে থেকে স্কলারশিপ পাইছিলেন সেই ফান্ডে গিয়ে উনি ওনার স্কলারশিপের যত টাকা নিয়েছিলেন ঠিক তত পরিমাণ ফান্ডে আবার জমা করে দিয়ে আসেন, যেন পরবর্তীতে অন্য কোনো মানুষ ওই ফান্ড থেকে স্কলারশিপ নিয়ে তার পড়াশোনা কন্টিনিউ করতে পারে।
ঠিক আছে। তো এটা আসলে খুব মহৎ মানুষ না হলে এটা আসলে হয় না। আমাদের সমাজেও দেখবা যে অনেক মানুষ হয়তো একটা সময় খুব কষ্টে ছিল, কিন্তু যখন তার কষ্টের সময়টা পার হয়ে যায় পরবর্তীতে সে সেই সময়টার কথা মনেই করতে চায় না। মানে সে যে কষ্ট করছে, সে যে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে, মানে এই জিনিসগুলা মনে করাটাকে সে নিজের ডিসক্রেডিট মনে করে। তো যারা অনেক বড় মানুষ তারা আসলে অনেক বড় মনেরই হয়। ঠিক আছে। এবং ওনারা যখন অ্যাকচুয়ালি বিজ্ঞানী মাদাম কুরি উনি করেন, ওনারা আসলে জানতেন না যে এই রেডিয়েক্টিভিটি আসলে এত বেশি ডেঞ্জারাস এটা হিউম্যান হেলথের জন্য। ওনারা উইদাউট সেফটি কাজ করতেন। দেখা যেত ওনার অ্যাপ্রনের পকেটের মধ্যে রেডিয়েক্টিভ বিভিন্ন ম্যাটেরিয়াল থাকতো, এবং একটা পর্যায়ে উনি আসলে এগুলা রিয়াকশনের কারণেই অসুস্থ হয়ে মারা যান আর কি। জি স্যার, পলিথিলিন not connected to celestial. এবং আরেকটা মজার ব্যাপার বলি, উনি ছিলেন পোল্যান্ডে, এবং উনি এবং ওনার কো ওয়ার্কার যারা আছে, আমার হাজবেন্ড বা ওনার মেয়ে বা মেয়ে জামাই, ওনারা মিলে দুইটা রেডিয়েক্টিভ এলিমেন্ট আর কি ওনারা ডিটেক্ট করেন। এবং প্রথম যে এলিমেন্ট ওনারা ডিটেক্ট করেন সেই এলিমেন্টের নাম দেন হচ্ছে ওনার দেশের নাম অনুসারে। ওনার দেশ ছিল পোল্যান্ড, উনি সেটার নাম দেন পোলোনিয়াম। তো মানে হচ্ছে উনি দেশ ছাড়ছেন অনেক আগে, তারপরেও কিন্তু আসলে দেশকে নিজের দেশকে ভুলেন না, এবং নিজের দেশকে উপরে ওঠানোর জন্য, সম্মান বৃদ্ধি করার জন্য উনি ওনার আবিষ্কারের একটা নাম নিজের নামেও দিতে পারতেন, সেটা না দিয়ে দেশের নামে দিচ্ছেন। তো ওনার লাইফটা তোমরা উইকিপিডিয়াতে বা বিভিন্ন জায়গায় দেখতে পারো, ওনার লাইফের হিস্ট্রি দেখতে পারো। তো আমার মনে হয় তোমরা দেখতে অনেক বেশি ইন্সপায়ার্ড হবা বা মোটিভেটেড হবা, বিশেষ করে মেয়ে যারা আসতো তারা। ঠিক আছে। এবং উনি কিন্তু বিশ্বের, শুধু আমি মহিলা বলছি একটু আগে যে একমাত্র মহিলা, আসলে মহিলা বলা ঠিক হবে না, উনি হচ্ছে বিশ্বের একমাত্র মানুষ যার হচ্ছে দুইটা সাবজেক্টে, দুইটা আলাদা আলাদা সাবজেক্টে দুইটা নোবেল পুরস্কার পাইছেন। উনি হচ্ছে ফিজিক্সে একটা নোবেল পুরস্কার পাইছেন, কেমিস্ট্রিতে একটা নোবেল পুরস্কার পাইছেন। আচ্ছা, তো আমরা টপিকে ফিরে আসি। Some heavier elements in the periodic table exhibited radiation as found in nature is called natural radioactivity. Are applying modern techniques of artificial transmutation of elements have made it possible to produce radioactivity. Such type of radioactivity is known as artificial বা induced radioactivity. আচ্ছা, রেডিয়েক্টিভিটি জিনিসটা কি? যে একটা হ্যাভি নিউক্লিয়াস থাকবে, যেমন এখানে একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস দেখানো হয়েছে, এরকম একটা হ্যাভি নিউক্লিয়াস থাকবে, এবং সেই নিউক্লিয়াসে আমি যদি কোনো নিউট্রন দিয়ে স্ট্রাইক করি তাহলে কি হবে, এই হ্যাভি নিউক্লিয়াসটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে আলফা বিটা গামা এরকম বিভিন্ন ধরনের রে তৈরি করবে। ঠিক আছে। সো আলফা বিটা গামা রে তৈরি করবে, এগুলো হচ্ছে আয়নাইজিং রেডিয়েশন। আর এই হ্যাভি নিউক্লিয়াসটা যে ভেঙে গেল এটাকেই বলা হয় রেডিয়েক্টিভিটি বা রেডিয়েক্টিভ ডিকে বা তেজস্ক্রিয় ক্ষয়। এখন আমাদেরকে এই আলফা বিটা গামা যে আয়নাইজিং রেডিয়েশন গুলো বের হয়, এই আলফা বিটা গামা এগুলা বিভিন্ন ডিফারেন্স আসলে আমরা একটু পড়ার চেষ্টা করব, বা এগুলার বৈশিষ্ট্যগুলো একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে। তো আমি একটু টেকনিক করে বা একটু অন্যভাবে তোমাদেরকে এই জিনিসগুলো একটু মনে রাখার একটা ওয়ে বলে দিব। তোমরা ওই জিনিসটা ফলো করলে দেখবা খুব সহজে এই জিনিসগুলা মনে থাকতেছে। আলফা বিটা এবং গামা। আলফা আলফা হচ্ছে কার মতো? আলফা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসের মতো। হিলিয়াম নিউক্লিয়াস থেকে যদি আমরা দুইটা ইলেকট্রন বের করে ফেলি তাহলে হিলিয়াম নিউক্লিয়াসের যে অবস্থা হবে, হিলিয়াম 2+, সেটা হচ্ছে আলফা রে। হিলিয়াম 2+, হিলিয়াম নিউক্লিয়াস থেকে দুইটা ইলেকট্রনকে যদি আমরা বের করে ফেলি তাহলে হিলিয়ামের যে অবস্থা হবে সেটাই হচ্ছে আলফা, আলফা রে বা হিলিয়াম 2+। আচ্ছা, বিটা রে কার মতো? বিটা রে হচ্ছে ইলেকট্রনের মতো। বিটা রে হচ্ছে ইলেকট্রনের মতো। আর গামা রে হচ্ছে লাইটের মতো বা হাই এনার্জি রেডিয়েশনের মতো। তার মানে তিনটা জিনিস মনে রাখবে, আলফা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, বিটা হচ্ছে ইলেকট্রন, আর গামা হচ্ছে লাইট বা হাই এনার্জি রেডিয়েশন। তো এখন আমরা যদি হিলিয়াম, ইলেকট্রন আর লাইট এই তিনটা বৈশিষ্ট্য জানি তাইলে আমরা হচ্ছে আলফা বিটা গামা এদের বৈশিষ্ট্যগুলো খুব সহজে জানতে পারবো। আচ্ছা, এখন আমাকে বলো যে হিলিয়ামের পারমাণবিক ভর কত? 2। পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, আর পারমাণবিক ভর কত? 4
4, ঠিক আছে। তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। আচ্ছা, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 পয়েন্ট সামথিং। 1 পয়েন্ট সামথিং, 1 বলা চলে। তো হাইড্রোজেনের যে পারমাণবিক ভর, সেই পারমাণবিক ভরকে বলা হয় 1 অ্যাটমিক মাস ইউনিট, AMU, ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট। এটা হচ্ছে AMU, যেটা হচ্ছে হাইড্রোজেনের ভরকে বলা হয়। সো হিলিয়াম যেহেতু হাইড্রোজেনের 4 গুণ, সো হিলিয়ামের ভর হবে কত? 4 AMU বা 4 অ্যাটমিক মাস ইউনিট। আচ্ছা, ইলেকট্রনের ভর কত? 9.11 × 10⁻31। এখানে ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। আচ্ছা, আর লাইটের ভর কত? লাইট বা হাই এনার্জি রেডিয়েশনের ভর কত? কোনো ভর নেই স্যার। ভর নাই, মানে নেগলিজিবল। ঠিক আছে, তার মানে কি আলফা বিটা গামা তিনটার ভর মনে রাখা কি খুব বেশি কঠিন? কঠিন না? স্যার। আচ্ছা, এখন দেখতে হবে যে আলফার চার্জ কত। আলফার চার্জ হচ্ছে +2, বিটা বা ইলেকট্রনের চার্জ কত? -1, আর গামার চার্জ কত? বা লাইটের কি কোনো চার্জ আছে? লাইটে কোনো স্যার চার্জ নাই। এখন আমরা তাদের ভর জানি। এখন একটা জিনিস বলো তো, যে বেশি মোটা, যার ভর বেশি, সে কি বেশি দৌড়ায় না সে আস্তে দৌড়ায়? আস্তে দৌড়ায়। আস্তে দৌড়ায় স্যার। মানে মোটা মানুষ একটু আস্তে দৌড়ায়, আর চিকন চাকন মানুষ যারা আছে তারা অনেক দ্রুত দৌড়ায়। আচ্ছা, তাহলে যার ভর বেশি তার ভেলোসিটি কি হবে? বেশি হবে না কম হবে? কম। কম হবে। আর যার ভর নাই তার ভেলোসিটি কি হবে? সবচেয়ে বেশি হবে। এই জন্য গামা রে বা লাইটের ভেলোসিটি হচ্ছে সবচাইতে বেশি, এবং সেটা হচ্ছে লাইটের ভেলোসিটি সমান। ঠিক আছে, মানে 3 × 10⁸। এখন বিটা, বিটা হচ্ছে ভর আছে কিন্তু অত বেশি না, এই জন্য বিটার ভর হচ্ছে লাইটের ভেলোসিটি প্রায় কাছাকাছি। তো গামার ভেলোসিটি হচ্ছে লাইটের ভেলোসিটি সমান, বিটার ভেলোসিটি হচ্ছে লাইটের ভেলোসিটি কাছাকাছি বাট সমান না। আর আলফা, সে হচ্ছে অনেক বেশি মোটা, তার ভর অনেক, এই জন্য তার ভেলোসিটি হচ্ছে লাইটের ভেলোসিটি 10/1 বার। ঠিক আছে, মনে থাকবে এটা? জি স্যার। স্যার আচ্ছা, এখন চিন্তা করো, যার ভর বেশি সে কি করবে? মানে তার ভেলোসিটি কম। যার ভর কম তার হচ্ছে ভেলোসিটি বেশি, তাই দেখলাম। এখন দেখো, যার হচ্ছে ভেলোসিটি বেশি বা তার গতি বেশি, সে কি করবে? সবকিছু ছিঁড়ে বিড়ে বেরিয়ে যাবে না? সামনে যদি কোনো অবস্টাকেল থাকে তাহলে কি হবে? সেগুলো ভাঙা চুরে বেরিয়ে যাবে। তার মানে লাইটের ভেলোসিটি সবচেয়ে বেশি, এই জন্য লাইটের পেনিট্রেটিং পাওয়ার মানে ভেদন ক্ষমতা এটা হচ্ছে সবচাইতে বেশি। বিটারে তার ভেলোসিটি হচ্ছে লাইটের ভেলোসিটি কম, এই জন্য সেটা হচ্ছে তার পেনিট্রেটিং পাওয়ারও অনেক, কিন্তু গামারের সমান না। সবচাইতে কম পেনিট্রেটিং পাওয়ার কার? সেটা হচ্ছে কার? আলফারে, কারণ তার ভর অনেক বেশি, সে দৌড়াইতে পারে না, সে কোনো কিছু পেনিট্রেটও করতে পারে না, ভেদও করতে পারে না, ছেদও করতে পারে না, এই জন্য তার পেনিট্রেটিং পাওয়ার হচ্ছে সবচাইতে কম। তো দেখা গেছে যে আলফার এর যে পেনিট্রেটিং পাওয়ার সেটার তুলনায় 100 গুণ হচ্ছে গামারের পেনিট্রেটিং পাওয়ার, আর 10,000 গুণ হচ্ছে বিটারে হচ্ছে 100 গুণ, আর গামারে হচ্ছে 10,000 গুণ। আলফারে হচ্ছে সবচেয়ে কম পেনিট্রেটিং পাওয়ার, বিটারে হচ্ছে 100 গুণ পেনিট্রেটিং পাওয়ার, আর গামারে হচ্ছে 10,000 গুণ পেনিট্রেটিং পাওয়ার। এই পর্যন্ত কি মনে থাকবে? 5 নাম্বারটা ইফেক্ট অফ ইলেকট্রিক্যাল হ্যাঁ, ম্যাগনেটিক। 5 নাম্বারটা দেখাচ্ছি আমি। আচ্ছা, ওকে, এই পর্যন্ত যদি মনে থাকে তাহলে আমাদের যেটা চিন্তা করতে হবে, আমরা জানি যে আলফার এর চার্জ হচ্ছে +2, বিটার এর -1, গামার এর হচ্ছে 0। এখন একটু চিন্তা, ফটোগ্রাফিক প্লেটে, ফটোগ্রাফিক প্লেটে ইফেক্ট কারা করবে বা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডে ইফেক্ট যারা করবে তারা কারা? তারা হচ্ছে যাদের চার্জ আছে তারা ইফেক্ট করবে, যাদের চার্জ নাই তারা ইফেক্ট করবে না। তাহলে কে কে ইফেক্ট করবে? আলফা আর বিটা। আলফা আর বিটা হচ্ছে ইফেক্ট করবে, আর গামা হচ্ছে কোনো ধরনের ইফেক্ট করবে না কারণ তার চার্জ নাই। এখন চিন্তা করি তাহলে ডিফ্লেকশনটা কোন দিকে হবে? আলফা সে হচ্ছে নিজে পজিটিভ, পজিটিভ, সে সবসময়
ডিফ্লেক্ট করবে নেগেটিভের দিকে। সো আলফা ডিফ্লেক্ট করবে নেগেটিভ পোলের দিকে, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের নেগেটিভ পোলের দিকে আলফা ডিফ্লেক্ট করবে। বিটা সে হচ্ছে নিজে কি, নিজে হচ্ছে সে মাইনাস নেগেটিভ, তো সে সবসময় পজিটিভের দিকে ডিফ্লেক্ট করবে। আর গামা সে হচ্ছে লাইট, তার কোনো চার্জ নাই, সে কোনো ধরনের ডিফ্লেকশনই করবে না। আচ্ছা, এখন ফটোগ্রাফিক প্লেট বা জিঙ্ক সালফাইড প্লেটের মধ্যে এফেক্ট কে কে করবে বা ইফেক্ট কি হবে? এখন যার চার্জ যত বেশি সে তত স্ট্রংলি এফেক্ট করবে, যার চার্জ যত বেশি সে তত স্ট্রংলি এফেক্ট করবে। তাহলে চার্জ বেশি সবচেয়ে কার? আলফার। আচ্ছা, আলফার চার্জ সবচেয়ে বেশি, এই জন্য আলফা সবচেয়ে বেশি স্ট্রংলি এফেক্ট করবে। আর বিটার চার্জ হচ্ছে মাঝারি, এই জন্য সে কম এফেক্ট করবে। আর গামার কোনো চার্জ নাই, এই জন্য এখানে লেস এফেক্ট তৈরি হবে বা এফেক্ট থাকবে না, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো তাহলে এভাবে করে কি সবগুলার বৈশিষ্ট্য মনে রাখা সম্ভব? স্যার পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন আসবে বা ভাইভাতে এইগুলো জিজ্ঞেস করা হবে যে পেনিট্রেটিং পাওয়ার কার সবচেয়ে বেশি, ভেলোসিটি কার সবচেয়ে বেশি, ইফেক্ট কে কোথায় করবে, কোন দিকে করবে, এই জিনিসগুলো কিন্তু আসবে পরীক্ষায়। স্যার হ্যাঁ বলো। স্যার ওই 4AMU এর কনভার্সন থেকে কি ওই মানটাও জানা যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, 1 অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে 1.667 × 10⁻27 গ্রাম। এটা মনে হয় আগের ক্লাস স্যার দেখাইছিলাম মেবি। মনে নেই আমার, দেখাইতে পারি, হ্যাঁ দেখাইছিলাম মনে হয়। আচ্ছা, তো সেটাকে 4 দিয়ে গুণ করলে দেখবে এটা চলে আসে। আচ্ছা, এখন হচ্ছে রেডিয়েটিভ জিকে ল। রেডিয়েটিভ একটা জিকে ল আছে, তেজস্ক্রিয় ক্ষয় সূত্র আছে একটা। সেই ক্ষয় সূত্র পড়ানোর আগে তোমাদের একটা গল্প করি, এটা ধাঁধা জিজ্ঞেস করি, ঠিক আছে? ধরো পুকুরে যে শ্যাওলা হয় না, শ্যাওলা, শ্যাওলার একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে ওরা আজকে যতটা থাকে আগামীকাল আজকে যা থাকবে আগামীকাল তার ডাবল হয়ে যাবে, এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তাহলে একটা পুকুরে এরকম শ্যাওলা হচ্ছে হচ্ছে হচ্ছে, তো যদি এরকম হয় যে 14 দিনে ওই পুকুরে অর্ধেক হয়ে গেছে, তাহলে ওই পুকুর পুরাটা ভরতে কতদিন সময় লাগবে? 15 দিন। 15 দিন স্যার। 15 দিন 15 লাগবে। দিন। মানে কিন্তু 28 দিন লাগতেছে, 28 দিন কিন্তু লাগবে না। কারণ কি? 14 পরে ডাবল হয়ে যাবে। অর্ধেক স্যার হয়ে গেছে 14 দিনে, আর পরের একদিন অর্ধেক, দেন 15। মানে সেন আকারে বৃদ্ধি পায়। এই না, তার মানে এটা ডিপেন্ড করে আগের দিন কত ছিল। আচ্ছা, একটা মিনিট প্র্যাকটিস। আচ্ছা, তার মানে এটা কি হয় যে আগের দিন কতটুকু ছিল তার উপর ডিপেন্ড করে। তো রেডিওঅ্যাক্টিভিটিও কিছুটা এরকমই, সেটাও সবসময় আগে কতটুকু ছিল তার উপর ডিপেন্ড করে। জিনিসটা কি, রেডিওঅ্যাক্টিভ জিকে লটা কি বলে যে at any moment, কোন একটা নির্দিষ্ট মোমেন্টে the number of radioactive atoms that disintegrate in unit time is directly proportional to the number of unchanged radioactive atoms remaining. এটার ক্ষেত্রে যেটা হয়, এগুলো ক্ষয় হওয়াটা কিভাবে নির্ভর করে যে আগের দিন কতটুকু ছিল, পরের দিন গিয়ে বা পরে নির্দিষ্ট একটা সময় গিয়ে তার অর্ধেক ক্ষয় হয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। তো লটা হচ্ছে এরকম যে at any moment, কোন একটা নির্দিষ্ট সময়ে the number of radioactive atoms that disintegrate in unit time, একটা নির্দিষ্ট সময়ে কতগুলা অ্যাটম ডিসইন্টিগ্রেট হবে বা ক্ষয় হয়ে যাবে, এটা কার উপর ডিপেন্ড করে? ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা
নাম্বার অফ আনচেঞ্জ অ্যাটম রিমেইনিং, কতগুলো আমার আনচেঞ্জ অ্যাটমস আছে তার উপর ডিপেন্ড করে আমার ক্ষয় কতটুকু হবে বা ক্ষয়ের হার কত হবে সেটা নির্ভর করে। সো রেট অফ রেডিয়েটিভ অ্যাটম অফ রেডিয়েটিভ ডিসইন্টিগ্রেশন অফ অ্যাটমস, এটা হচ্ছে dN/dt। আর n হচ্ছে আমার আনচেঞ্জ অ্যাটম এট টাইম t, মানে কোন একটা নির্দিষ্ট সময়ে যদি n সংখ্যক অ্যাটম আনচেঞ্জ অবস্থায় থাকে বা ভালো অবস্থায় থাকে, তাহলে সেটা মানে তখন থেকে ক্ষয়ের যে হার সেটা ডিপেন্ড করবে কার উপর, dN/dt is proportional to n। dN/dt এটা হচ্ছে আমার ক্ষয়ের হার is proportional to n। এবং এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা কেন আছে সেটা হচ্ছে এই জন্য, কমে যাচ্ছে ক্ষয় হয়ে। এটার মান যত বাড়বে, মানে এটার মান যত বাড়বে এটার মান তত কমতে থাকবে, ঠিক আছে? মানে একটার মান যত বাড়তে থাকবে একটা মান তত কমতে থাকবে। ডিসইন্টিগ্রেট যত বেশি ইনক্রিজ করবে আমার অ্যাটম কতগুলা ভালো অবস্থায় আছে সেটার সংখ্যা তত কমতে থাকবে, ঠিক আছে? এই জন্য এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। তবে মাইনাস চিহ্নটা যদি উঠে ফেলি তাহলে কি আসবে, একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্ট হচ্ছে dN/dt, dN/dt সমান সমান মাইনাস ল্যামডা n, ঠিক আছে? মাইনাস ল্যামডা n, বা এখানে যদি আমি এনটাকে মানে এখানে ল্যামডা কি মিন করতেছে, ল্যামডা হচ্ছে এক ধরনের ডিকে কনস্ট্যান্ট, ল্যামডা হচ্ছে এক ধরনের ডিকে কনস্ট্যান্ট বা ক্ষয় ধ্রুবক। আচ্ছা, যদি এমন হয় n ইজ ইকুয়াল টু 1, আমার যে কয়টা অ্যাটম ভালো অবস্থায় আছে, আমি ধরে নিলাম একটা অ্যাটম আমার ভালো অবস্থায় আছে, তাহলে কি হবে, dN/dt সমান সমান dN/dt সমান সমান 1, dt সমান সমান মাইনাস ল্যামডা। তার মানে এটা আসলে ডিপেন্ড করে যে যখন আমার একটা অ্যাটম আনচেঞ্জড অবস্থায় আছে তখন ক্ষয় হওয়ার, মানে অ্যাটম গুলা ক্ষয় হওয়ার যে সম্ভাব্যতা, মানে প্রবাবিলিটি, সেটাই আসলে রেডিয়েটিভ ডিকে, সেটাই আসলে ডিকে কনস্ট্যান্ট। দেখো ডিকে কনস্ট্যান্ট এখানে একটা সংজ্ঞা বলা আছে, ডিকে কনস্ট্যান্ট ইজ দ্য probability that a atom will decay per second বা পার ডে বা পার মিনিট বা পার ইয়ার, ঠিক আছে? ইউনিটটা পার সেকেন্ড হতে পারে, পার ডেও হতে পারে, পার ইয়ারও হতে পারে, পার মিনিটও হতে পারে, পার আওয়ারও হতে পারে। তো একটা নির্দিষ্ট সময়ে একটা নিউক্লিয়াস ডিকে হওয়ার যে প্রবাবিলিটি সেটাই হচ্ছে আমার ডিকে কনস্ট্যান্ট, এবং সেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। dN/dt সমান সমান হচ্ছে মাইনাস ল্যামডা n। এখানে n যদি 1 হয়, so lambda is equal to dN/dt। আচ্ছা, সো আমি হচ্ছে একটু আমার বোর্ডটা ঠিক করে তোমাদের একটু দেখাই যে
আচ্ছা, বোর্ড থেকে তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমরা যেটা লিখতেছিলাম সেটা হচ্ছে dn by dt is proportional to minus n, ঠিক আছে? সো dn by dt is proportional to minus n, এটা মানে হচ্ছে যে n হচ্ছে আমার কতগুলা অ্যাটম আনচেঞ্জড অবস্থায় আছে, আনচেঞ্জড অবস্থায় অ্যাটম কতগুলা আছে, এটা হচ্ছে আনচেঞ্জড অ্যাটম। আর dn by dt হচ্ছে কি, dn by dt হচ্ছে আমার কি পরিমাণ অ্যাটম ডিসইন্টিগ্রেট হচ্ছে, মানে ডিসইন্টিগ্রেশন পার টাইম, ডিসইন্টিগ্রেশন পার ইউনিট টাইম, মানে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে বা প্রতি মানে কোন একটা নির্দিষ্ট সময়ে আমার কতগুলো ডিসইন্টিগ্রেট হচ্ছে, সেটা হচ্ছে টাইমের সাথে সাথে ডিএন বাই ডিটি, সেটা হচ্ছে সেটার হার। আর এন হচ্ছে আমার কতগুলো অ্যাটম আনচেঞ্জড অবস্থায় আছে বা ভালো অবস্থায় আছে সেটা মিন করে। সো ডিএন বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু মাইনাস এন। সো আমি যদি এটাকে হচ্ছে আরো লিখি, সো ডিএন বাই ডিটি কে যদি বলি ডিএন বাই ডিটি মাইনাস ল্যামডা এন, যেখানে ল্যামডা হচ্ছে একটা ডিকে কনস্ট্যান্ট, ল্যামডাকে বলা হয় ডিকে কনস্ট্যান্ট। এটা হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট সময়ে কতগুলা অ্যাটম আমার ডিসইন্টিগ্রেট হবে তার হারটা মেইন করে হচ্ছে, মানে তার প্রবাবিলিটিটা বের করে হচ্ছে এই ল্যামডা, যেটাকে আমরা ডিকে কনস্ট্যান্ট বলি, যেটা ইউনিট হচ্ছে পার সেকেন্ড বা পার মিনিট বা পার ডে এরকম। আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে একটা কাজ করি, এন গুলাকে এক পাশে নিয়ে আসি আর টি গুলাকে আরেক পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, ডিএন বাই এন সমান সমান ল্যামডা ডিটি, ঠিক আছে? ডিএন বাই এন সমান সমান ল্যামডা ডিটি। সো এটাকে যদি আমি হচ্ছে ই করি, ইন্টিগ্রেট করি উভয় পক্ষে, তাহলে কি হবে, ডিএন বাই এন এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, dn into 1 by n। ডিএন ইন্টু ওয়ান বাই এন, হ্যাঁ এটা তো এরকম হবে, ওয়ান বাই এন ডিএন আর কি। ওয়ান বাই এন ডিএন কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, লন 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 এন, ঠিক আছে? ln n। লন ল্যামডা ডিটি, সেটা হবে লন এন, এই পাশে হবে সমান সমান ল্যামডা, আর ডিটি কে যদি আমরা ইন্টিগ্রেট করি সেটা হবে টি। আর যেহেতু আমাদের এখানে কোনো ই দেওয়া নাই, এটা কি বলে, কোনো লিমিট দেওয়া নাই, এই জন্য একটা কনস্ট্যান্ট আসবে সি, ঠিক আছে? এই পাঁচটা যদি মুছে ফেলি তাহলে কি হবে, সি এর মানটা আমার বের করতে হবে, সি এর মানটা বের করতে হবে। সি এর মান বের করার সবচেয়ে সহজ বুদ্ধি কি, টি সমান সমান যখন শূন্য তখন সি এর মান কত হবে। আচ্ছা, টি সমান সমান যখন শূন্য তখন এন এর মান হচ্ছে এন নট, মানে এন হচ্ছে বা তখন টি সমান সমান যখন শূন্য তখন আমার ওই অ্যাটমের সবগুলা মানে ওই নিউক্লিয়াসের সব, মানে ওই অ্যাটমের যে নিউক্লিয়াসের সব কিছুই হচ্ছে, মানে সবগুলো অ্যাটমই তখন মানে আমার ভালো অবস্থায় আছে, ঠিক আছে? মানে তখন আমার মানে ডিসইন্টিগ্রেট হয় না, অ্যাটম গুলা তখনও ডিসইন্টিগ্রেট হয় না। সো এটা হচ্ছে n ইজ ইকুয়াল টু n নট, তার মানে তখন আসবে লন n নট সমান সমান ল্যামডা টি মানে হচ্ছে শূন্য ইন্টু সি, সো সি ইজ ইকুয়াল টু লন n নট। আচ্ছা,
c is equal to ln n naught। আচ্ছা, এখন আমি এই c এর মানটা যদি এখানটাতে বসায় দেই তখন কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে এরকম যে ln n সমান সমান ল্যামডা t প্লাস ln n নট। তো ln n নটটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? ln n মাইনাস ln n নট সমান সমান ল্যামডা t। এটাকে আমরা লিখতে পারি ln n বাই n নট সমান সমান ল্যামডা t। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা আসলে স্যার মাইনাস হবে একটা মাইনাস ল্যামডা টি। আচ্ছা, তো কোন জায়গায় যদি লন থাকে, লন উঠায়, লনকে উঠানোর সবচেয়ে সহজ বুদ্ধি কি? কি দিতে পারি স্যার? এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল যদি দেই তাহলে এখানে হবে n ডিভাইডেড বাই n নট, আর এটা হবে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো আলটিমেটলি আমার যে ইকুয়েশন দাঁড়ালো সেটা হচ্ছে কি n সমান সমান n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো আলটিমেটলি আমার ইকুয়েশনটা হবে এরকম যে n ইজ ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটাই হচ্ছে যে ইকুয়েশন যেটা আমরা হচ্ছে আসলে বের করতে চাচ্ছি। এই ইকুয়েশনটা আমরা আসলে বের করতে চাচ্ছিলাম, n is equal to n naught e to the power minus lambda t। যেখানে n হচ্ছে আমার কি পরিমাণ অ্যাটম আনচেঞ্জড অবস্থায় আছে, ঠিক আছে? আর n নট হচ্ছে ইনিশিয়ালি আমার কতগুলা অ্যাটম ছিল, ল্যামডা হচ্ছে আমার ডিকে কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টি সময় পরে আমার কতগুলা মানে টি হচ্ছে সেই সময় যে সময় আমার n সংখ্যক আনচেঞ্জ অ্যাটম আছে, ঠিক আছে স্যার? তো এই ফর্মুলা দিয়ে আমাদের আসলে বিভিন্ন ম্যাথও করতে হবে, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে আমাদের একটা দুটো ম্যাথও করতে হবে। এখন এখানে আরেকটা টার্ম আছে, সেই টার্মটাকে বলা হয় হাফ লাইফ। হাফ লাইফ নামে একটা টার্ম আছে, সেই সেটা বাংলা হচ্ছে অর্ধায়ু। ওই অর্ধায়ু জিনিসটা কি? অর্ধায়ু জিনিসটা হচ্ছে এইরকম, যেটা আমি একটু আগে বলতেছিলাম, একটা শেওলার গল্প বলতেছিলাম যে শেওলার ক্ষেত্রে কি হয়, শেওলা গুলো হচ্ছে আজকে যা আছে তা পরের দিন তার ডাবল হয়ে যায়। অর্ধায়ু কনসেপ্টটা হচ্ছে এইরকমই, সেটা হচ্ছে এরকম যে একটা রেডিয়েক্টিভ অ্যাটম যদি তোমার কাছে থাকে, সেটা যেটা হবে একটা নির্দিষ্ট সময় পর যদি এমন হয় যে তার অর্ধায়ু হচ্ছে 5 দিন, তাহলে 5 দিন পরে ওই রেডিয়েক্টিভ অ্যাটম আগে যতটুকু ছিল ঠিক তার অর্ধেক হয়ে যাবে। এটা তুমি ওটা ইউজ করো বা না করো সেটা অর্ধেক হয়ে যাবে। ক্যান্সার ট্রিটমেন্টে কি করা হয়? ক্যান্সার ট্রিটমেন্টে এই রেডিয়েক্টিভ অ্যাটম এগুলো হচ্ছে কাজে লাগে, এবং ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে এই সেম জিনিসই হয়। ক্যান্সার ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল, এটা আরেকটা কারণ হচ্ছে এটা। কেন ব্যয়বহুল? যে ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে ধরো কোন একটা ক্যান্সার সেন্টারে যেটা দিয়ে ট্রিটমেন্ট করবে, যে রেডিয়েক্টিভ অ্যাটম দিয়ে ট্রিটমেন্ট করবে, সেটা ধরো কিনে আনছে, ঠিক আছে? কিনে আনার পরে সেটা যদি ধরো 2 মাস ইউজও না হয়, তাহলে যেটা হবে যে ওইটা ধরো ইউরেনিয়াম যদি নিয়ে আসে, ধরে নিলাম যে ইউরেনিয়াম নিয়ে আসে, ইউরেনিয়াম যদি নিয়ে আসে তাহলে 2 মাস যেহেতু ইউজ করে নাই, কিন্তু 2 মাসে যদি এমন হয় যে ওই ইউরেনিয়ামের অর্ধায়ু হচ্ছে 30 দিন, তাহলে 2 মাস পরে যেটা হবে যে এটা যদি ইনিশিয়ালি 50 গ্রাম নিয়ে আসে, 2 মাস পরে 30-30-এ দুইটা অর্ধায়ু কাল পার হয়ে যাবে। দুইটা অর্ধায়ু পার হইলে প্রথম 30 দিনে ওটা 50 গ্রাম থেকে 25 গ্রাম হয়ে যাবে, দ্বিতীয় 30 দিনে ওটা 25 গ্রাম থেকে আরো অর্ধেক কমে 12.5 গ্রাম হয়ে যাবে, ঠিক আছে? তার মানে ওইটা যতটুকু ছিল ততটুকু থাকবে না, সেটা কমে যাবে। এবং এটা তুমি মানে এটা যেহেতু একটা স্পন্টেনিয়াস প্রসেস, এটাকে তুমি কোনোভাবেই থামিয়ে রাখতে পারবে না, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক আছে? So half life হচ্ছে সেই সময়, যে half life of a radioactive element is defined as the time during which the number of atoms remaining unchanged become half of its initial level.
মানে আজকে যতটুকু অ্যাটম আছে, ধরো আজকে আমি তোমার কাছে একটা রিজেক্টিভ অ্যাটম আছে, সেটা তোমার কাছে 100 গ্রাম আছে, ঠিক আছে, এবং এই রিজেক্টিভ অ্যাটমের হাফ লাইফ হচ্ছে ধরো 1 সপ্তাহ। তাহলে 1 সপ্তাহ পরে এটা ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি, ক্ষয় হইতে হইতে 1 সপ্তাহ পরে অর্ধেক ক্ষয় হয়ে যাবে, তোমার কাছে অর্ধেক 1 সপ্তাহ পরে 50 গ্রাম হয়ে যাবে। তো ওই যে যেহেতু কোন 1 সপ্তাহ পরে এটা অর্ধেক হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় হাফ লাইফ। তো হাফ লাইফ হচ্ছে এমন সময় যতটুকু সময় গেলে সেটা আগে যতটুকু ছিল ঠিক তার অর্ধেক হয়ে যায়। আমাকে বলো, যদি 100 হয়ে যায় 7 দিন পরে, পরবর্তী 1 সপ্তাহে কি 0 হয়ে যাবে? না স্যার 25 হবে তো না, ঠিক স্যার। না ওটার কি অর্ধেক মনে হবে হয়? স্যার, 25 হবে স্যার, যে অর্ধেক অর্ধেক করে যদি কমে। হ্যালো, স্যার কোশ্চেনটা আবার বলেন তো। কোশ্চেনটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা রিজেক্টিভ অ্যাটম আছে, ঠিক আছে, তো সেটার হাফ লাইফ হচ্ছে 7 দিন। তো 7 দিন পরে সেটা কত হবে, মানে কতটুকু থাকবে তোমার কাছে? স্যার 100 স্যার। আর 50 থাকবে। 50 গ্রাম, তাই না? জি স্যার। স্যার 50। এরপরে 7 দিন পরে কত থাকবে? 25। 25 গ্রাম। 25 গ্রাম। সেটা কিন্তু এমন হবে না এরপরে 7 দিনে যে 85 নাই হয়ে যায়, তা হবে না। যেটা হবে, আগে 7 দিন আগে যা ছিল এর তার, করসপন্ডিং অর্ধেক। হ্যাঁ তার অর্ধেক হবে, মানে 25 হবে। এরপরে 7 দিনে হবে 12.5, তারপরে 7 দিনে হবে 12.5 থেকে 6.25 25, এরকম করে করে কমতে থাকবে, ঠিক আছে, এবং অসীম সময় পরে গিয়ে দেখা যাবে সেটা শূন্য হয়ে গেছে। আচ্ছা, সো আমার যে ফর্মুলা n is equal to n naught e to the power minus lambda t, এই ফর্মুলার মধ্যে যদি আমি হাফ লাইফের ইকুয়েশন গুলো বসাই, এই ফর্মুলাতে যদি আমি হাফ লাইফের ইকুয়েশন বসাই তাহলে কি হবে? এই ফর্মুলাতে আমি হাফ লাইফের ইকুয়েশনটা বসাই দিব। ফর্মুলা ছিল n is equal to n naught e to the power minus lambda t, ঠিক আছে। আচ্ছা, t সমান সমান যখন হাফ লাইফ, তখন n সমান সমান কত হবে? n naught n divided by by 2। 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফর্মুলাতে বসাই, n সমান সমান হচ্ছে n naught divided by 2 সমান সমান n naught e to the power minus lambda t half। এখন n naught কাটা যাবে, তাহলে থাকবে কি হাফ সমান সমান e to the power minus lambda t half। e সমানোর জন্য আমাদের কি করতে হবে? লন নিয়ে আসতে হবে। লন নিয়ে আসলাম, লন হাফ সমান সমান মাইনাস ল্যামডা টি হাফ। আর আমরা জানি কি লন আর এই একটা একটাকে ক্যান্সেল করে দেবে। সো এটা হচ্ছে এরকম যে লন 1 মাইনাস লন 2 মাইনাস ল্যামডা টি হাফ। লন 1 এর মান কত? 0 মাইনাস 0.693 এরকম। তো লন 2 সেটা টি হাফ। টি হাফ সমান সমান হবে মাইনাস লন 2 ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা। ল্যামডা ল্যামডা কাটা, আর লন 2 মান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, ঠিক আছে। সো টি হাফের একটা ইকুয়েশন পাইলাম, সেটা হচ্ছে কি টি হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। বুঝতে পারছো? জি স্যার। কোনো কনফিউশন স্যার, আছে? আমাদের এই সূত্রগুলো কি প্রমাণ করতে দিবেন পরীক্ষায়? না মানে এই সূত্র থেকে অঙ্ক করতে দিবেন না? এই সূত্র থেকে ম্যাথ আসবে, আর ফিজিক্যালি ক্লাস হলে তখন তো প্রমাণ আসতো তখনও, এখন ম্যাথ আসবে। আচ্ছা, তো আরেকটা ফর্মুলা একটু পড়াই, সেটা হচ্ছে দেখো, ধরে লেট আস কনসিডার যে তোমার কাছে
একটা রিলেটিভ অ্যাটম আছে, সেই অ্যাটমের 100 গ্রাম তোমার কাছে আছে। আমি 100 গ্রাম না ধরে বলি যে তোমার কাছে 100টা অ্যাটম আছে, ধরে নিলাম, ঠিক আছে, তর্কের খাতিরে ধরে নিলাম যে তোমার কাছে 100টা অ্যাটম আছে। এবং এই 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 রেডিয়েক্টিভ সাবস্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে তার হাফ লাইফ হচ্ছে 7 দিন। তাহলে 7 দিন পরে তোমার কাছে কয়টা অ্যাটম থাকবে? তার পূর্বে কয়টা ছিল স্যার আরেকবার বলুন। 100টা ছিল, তাহলে 50টা 50টা থাকবে। তার মানে 50টা থাকবে, বাকি 50টা ডিকে হয়ে যাবে। ডিকে হয়ে কি হবে সেগুলা? ডিকে যে হইলো এটা কি হাওয়া মিশে যাবে না কি হবে? স্যার বায়ুমণ্ডলে থাকবে। এটা যেটা হয় যে অন্য একটা ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, যে ম্যাটেরিয়ালটা রেডিওঅ্যাক্টিভ না, ঠিক আছে, এটা হচ্ছে অন্য কোনো একটা ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তার মানে 100টা অ্যাটম অন্য ম্যাটেরিয়ালে কনভার্ট, মানে 50টা অ্যাটম অন্য ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে গেল। তার মানে এই 50টা অ্যাটমের লাইফ হচ্ছে কোনোটার 1 দিন, কোনোটার 2 দিন, কোনোটার 3 দিন, কোনোটার 4 দিন, কোনোটার 5 দিন, কোনোটার 6 দিন, কোনোটার 7 দিন, তার বেশি কিন্তু না, তাই না? তার মানে 1 থেকে 50 পর্যন্ত অ্যাটম গুলা লাইফ হচ্ছে 1 থেকে 7 দিন পর্যন্ত। এরপরে বাকি 7 দিন পরে কি হবে? আরো 25টা অ্যাটম নষ্ট হবে, ঠিক কিভাবে অন্য কিছুতে কনভার্ট হবে। সো বাকি যে 25টা, সেই 25টার লাইফ কয়দিন? লাইফ হচ্ছে 8 থেকে 15 দিন, মানে 14 দিন, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে বাকি 12.5টা তারপরে 7 দিনে নষ্ট হবে। তাদের লাইফ কয়দিন? তাদের লাইফ হচ্ছে 15 থেকে 21 দিন। 21 দিন। তার মানে আমি দেখতে পাচ্ছি আমার যে 100টা অ্যাটম ছিল, সেই 100টা অ্যাটমে সবার লাইফ কিন্তু সমান না। কারো লাইফ 1 দিন, কারো লাইফ 2 দিন, কারো লাইফ 3 দিন, কারো লাইফ 4 দিন, এরকম করে চলতেছে। তার মানে এক একটা এক এক লাইফ। আমি যদি এখন একটা কাজ করি যে প্রত্যেকটা অ্যাটম আলাদা আলাদা হিসাব করে কোনটার লাইফ কত সেটা যোগ করি, তাহলে কি হবে? তাহলে কি হবে যে ধরো লাইফ অফ ফার্স্ট অ্যাটম, লাইফ অফ সেকেন্ড অ্যাটম, এরকম করে যোগ করলাম। যতগুলো অ্যাটম আছে সবগুলো লাইফ যোগ করে আমি যদি মানে যতগুলো অ্যাটম আছে সেটার নাম্বার যদি n ধরি, তাহলে n দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি যে ফিগারটা পাবো সেই ফিগারকে কি বলবে? বলতো? বুঝো নাই কি বলছি? আর আপনাকে শোনা যায় না। স্যার নেট প্রবলেম করছে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, এখন আচ্ছা, এখন শুনতে পাও আমাকে? জি জি স্যার। স্যার এখন শোনা যায়। আচ্ছা, হ্যাঁ, আমি বলছি যে তোমার কাছে যদি 100টা অ্যাটম থাকে, প্রত্যেকটা অ্যাটমে আলাদা আলাদা লাইফ যদি যোগ করি, যোগ করে যতগুলো অ্যাটম আছে সবগুলো অ্যাটমের নাম্বার দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি যে আয়ু পাবো সেটা কি গড় আয়ু বলা যায় না, বা মিন জি লাইফ বলা যায় না? স্যার। স্যার বলা যায়। জি স্যার, এভারেজ। হ্যাঁ, এটা হচ্ছে মিন লাইফ, অ্যাভারেজ লাইফ বা গড় আয়ু। সেটাকে প্রকাশ করা হয় হচ্ছে, সেটাকে প্রকাশ করা হয় টাও দ্বারা, ঠিক আছে? টাও সমান সমান হচ্ছে 1/λ। টাও সমান সমান হচ্ছে 1/λ, মানে হচ্ছে টাও আর ল্যামডা সম্পর্কটা হচ্ছে এরকম, টাও সমান সমান হচ্ছে 1/λ। তাহলে টি হাফের সাথে টাও এর সম্পর্ক কি হবে? টি হাফ সমান সমান টাও হচ্ছে 0.693 টাও। কাউ না কাউ? এটা হচ্ছে টাও, টাও, টি এ ইউ, ঠিক আছে? তাহলে আমরা কি কি ফর্মুলা শিখলাম? যে এটা একটা ফর্মুলা, n n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তারপর হচ্ছে টি হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। আরেকটা শিখলাম টাও ইজ ইকুয়াল টু 1/λ, বা টি হাফ সমান সমান 0.693 টাও। ঠিক আছে, 4টা ফর্মুলা শিখলাম, তাই না? এই 4টা ফর্মুলা একটু লিখে ফেলো তো খাতার মধ্যে। এটা একটা,
এটা একটা, এটা একটা, এই চারটা ফর্মুলা খাতার মধ্যে লিখে ফেলো। লিখছো? লিখতেছি স্যার। তার রেকর্ডিংটা একটু আগে দিলে ভালো হয় স্যার। রেকর্ডিং হইতে তো একটু সময় লাগে। হ্যাঁ, স্যার ক্লাসটা করার ইচ্ছে ছিল কিন্তু স্যার মন দিয়ে করতে পারিনি। সমস্যা স্যার এই যে লাস্টে যে ইকুয়েশনটা ওটা 0.693 হবে না স্যার? 93 9 আছে, হ্যাঁ আছে একটা 9 আছে। স্যার ওই যে 1/ল্যামডার আগে যে ওই চিহ্নটা কি বলে স্যার? এটা কি রকম দেবে একদম? আচ্ছা, টাও সমান সমান 1/λ কিভাবে হইলো? না স্যার ওই লেখাটা স্যার বুঝতাম স্যার। আচ্ছা, আশিকুর তোমার কথাগুলো মানে ঠিক মতো আসতেছে না। স্যার বুঝতে ওই চিহ্নটা স্যার বুঝতেছিলাম না স্যার, তাই স্যার। ও চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে টাও, আর এটার নাম হচ্ছে ল্যামডা। স্যার টাওটাকে অনেকটা টির মতো করে লিখতে হবে স্যার। আশিকুর আমি মানে তোমার কথাগুলো ঠিক মতো শুনতে পাচ্ছি না। স্যার টাওটা কি টির মতো করে লিখতে হবে অনেকটা? না, জিনিসটা হচ্ছে এরকম। ওকে স্যার। তুমি এটা সার্চ দিও গুগলে, তাহলে দেখতে পারবা যে টাও সম্পর্কে আরো বিস্তারিত দেখতে পারবে। ওকে শেষ স্যার লেখা। লেখা শেষ। এটা যদি শেষ হয় তাহলে আমরা কিছু ম্যাথ করবো। হ্যাঁ, বলছে how long does it take for 60% of the sample of radon to decay while the half life is 3.82 days? রেটনের হাফ লাইফ হচ্ছে 3.82 days। তাহলে বলা হচ্ছে যে 60% ডিকে হইতে কত সময় লাগবে। এখন 60% ডিকে হইতে যে সময় লাগবে সেটা যদি বের করতে বলা হয় তাহলে কি মানে 60% যখন ডিকে হইছে তখন আনচেঞ্জড অবস্থায় কতটুকু আছে? 40%। 40%। 40%। আচ্ছা, তো আমাদের ম্যাথের যে ফর্মুলা যতগুলো আছে সব জায়গায় কিন্তু আসলে আনচেঞ্জড কতগুলো আছে সেটা নিয়ে কথা আছে। আমরা ফর্মুলা পড়ছি n is equal to n naught e to the power minus lambda t, যেখানে n হচ্ছে আনচেঞ্জড অ্যাটম। কোথাও কিন্তু ডিকে হইছে কতগুলো অ্যাটম সেই রকম কোথাও কিছু নাই। তো সব জায়গায় আছে আনচেঞ্জড অ্যাটমের কথা। তার মানে আমাদের এটা বের করে নিতে হবে, বুঝতে হবে যে 60% ডিকে যখন হয় তখন 40% আনচেঞ্জড অবস্থায় থাকে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে যে 40% আনচেঞ্জড অবস্থায় যখন থাকবে তখন আসলে কত সময় লাগবে। তাহলে কি করতে হবে যে আমাদের ফর্মুলা যেটা n is equal to n naught নট গুণ 40%। e to the power minus lambda t, এখানে t এর মানটা বের করতে হবে। ঠিক আছে, আর n এর মান কত? n এর মান হচ্ছে 40% of n naught, 40 divided by 100 n naught। ল্যামডাটা কই পাবো? ল্যামডা সমান সমান আমরা জানি যে যেহেতু এখানে হাফ লাইফ দেওয়া আছে, তো আমরা জানি ল্যামডা সমান সমান হচ্ছে 0.693 divided by t half। ঠিক আছে, এখান থেকে ল্যামডা মান বের হয়ে আসবে। সেই ল্যামডার মানটা যদি আমরা এখানে বসাই তাহলে টি এর মানটা বের করে ফেলতে পারবো। সবাই ম্যাথটা একটু পড়ো তো।
সবাই করো। স্যার 5.06 ডে আসছে স্যার। কত আসছে? 5.06। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যাদের প্রথমটা হয়ে গেছে তার সেকেন্ডটা করো। এটা বলছে the half life of radioactive substance is 30 days, calculate the radioactive decay constant। তারপরে এটা একটা বলছে, তারপর বলছে the time taken for 4/5 of the original number of atoms to disintegrate। এরপর বলছে the time for 3/4 of the original number of atoms to remain unchanged। তিনটা ম্যাথ আছে এখানে। একটু দ্রুত করতে হবে। স্যার ডিকে কনস্ট্যান্ট 0.0231 দেখেন স্যার এখানে। হ্যাঁ ঠিক আছে। এরপরে বলছে the time taken for 4/5 of the original number of atoms to disintegrate, মানে হচ্ছে 4/5 অংশ ডিসইন্টিগ্রেট হতে কত সময় লাগবে। তার মানে ব্যাপারটা কি বের করতে হবে? 4/5 অংশ ডিসইন্টিগ্রেট হতে যে সময় লাগবে, তার মানে টোটাল অংশ হচ্ছে 1 থেকে 4/5 যদি বিয়োগ করি তাহলে থাকবে 1/5। তাহলে 1/5 অংশ আনচেঞ্জড অবস্থায় থাকতে কত সময় লাগবে সেটা বের করতে বলছে। 1 থেকে মাইনাস করবো কেন? টাইম টেকেন এখানে যেহেতু মানে ভগ্নাংশে বলছে, মানে পুরো পুরো অংশ কতটুকু? তো একটা কাজ, যে কোনো একটা কাজ, সেই কাজে আমি বললাম যে 4/5 অংশ হয়েছে, তার মানে কি এই কাজটা কতটুকু অংশ? 5/5 অংশ না? জি স্যার। 5/5 মানে ওখানে 1 স্যার বুঝতে পারছি। 1 শিমুল দেবনাথ, ম্যাথ গুলা বুঝতেছ? শিমুল দেবনাথ,
হেদায়েতুল্লাহ, নিজামুদ্দিন, একটু কষ্ট হইতেছে বুঝতে। বলো না কেন, কোথায় কষ্ট হচ্ছে? স্যার আমি হেদায়েতুল্লাহ স্যার। হ্যাঁ, ম্যাথগুলো কি বুঝতে পারতেছো? স্যার আমি একটু বাইরে আছি তো, আমি ভিডিওটা দেখে নিব পরে। ঠিক আছে। মুবাশশিরা, আব্দুল্লাহ, জি স্যার। হ্যাঁ মুবাশশিরা বলো। স্যার বুঝতেছি বাট আরো ট্রাই করতে হবে, মানে একটু একটু কনফিউশন আছে। কোথায় কনফিউশন বলো? স্যার এই 2 নাম্বারটা হচ্ছে একটু পেছানো মনে হতেছে। 1 নাম্বারটা তো হচ্ছে আপনি দেখাই দিয়েছেন, ফর্মুলাটা তো দেখাই দিয়েছেন, কিন্তু 2 2 নাম্বার নাম্বারটা একই। এখানে যেটা বলছে যে এখানে বলছে যে 4/5 অংশ ডিসইন্টিগ্রেট হতে কত সময় লাগবে, বা 4/5 অংশ ক্ষয় হয়ে যেতে কত সময় লাগবে। তাহলে যখন 4/5 অংশ ক্ষয় হয়ে গেছে তার মানে কি, তখন 1 - 4/5, জি 1 - 4/5 দ্যাট মিন্স 1/5 অংশ তখন আনচেঞ্জ অবস্থায় আছে। স্যার 69.9 হইছে 2 নাম্বারটা। হ্যাঁ 69.9 আছে। হ্যাঁ 1/5 অংশ আনচেঞ্জ অবস্থায় আছে। তো এখন বলা হচ্ছে তার মানে এটা কি, এটা হচ্ছে n সমান সমান 1/5 n নট, মানে শুরুর 1/5 অংশ আনচেঞ্জ অবস্থায় আছে। তাহলে n সমান সমান 1/5 n নট মান বসিয়ে দিলেই হবে, n এর জায়গায় 1/5 n নট যদি বসিয়ে দিই তাহলে রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে স্যার। স্যার উপরের ফার্স্ট ম্যাথে মাইনাসটা কোথায় গেল? এই যেখানে মাইনাস, জি স্যার। এখানে মাইনাস যেটা হচ্ছে সেটা হচ্ছে ln 2/5 এর মানই হচ্ছে মাইনাস। জি স্যার, এটা ঋণাত্মক। তো 2 মাইনাসে বাকি যায়। এদিকে স্যার আমার তো যে 5.09 হচ্ছে 5.06। 5.09 হয়েছে, এটা সমস্যা না, এইটুকু মানে ইসের পরে এটুকু হইতেই পারে। ঠিক আছে, দশমিকের পরে একটু হইতেই পারে এটা। স্যার বলো। টোটাল ক্যালকুলেশন যদি স্যার সলভ ফাংশনে দিয়ে দিই তাহলে কি সমস্যা হবে? মানে এইসব ক্যালকুলেশনের জন্য যদি মানে ক্যালকুলেটরে সলভ ফাংশনে যাও, এটা আসলে ঠিক হয় না। মানে মানে নরমালি স্যার হাতে করে। ভেঙে 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 করা, মানে না করে আর কি সলভ ফাংশনে দিলে। ঠিক আছে, মানে সলভ ফাংশন দিলে হবে, কোনো সমস্যাই নাই, কিন্তু মানে দরকার কি সলভ ফাংশন দিয়ে করা? সলভ ফাংশনে দিলে যেটা হবে যে হ্যাঁ তোমার ম্যাথ হবে, কিন্তু তুমি তো মানে এই জিনিসটা সলভ করা শিখলাম, তো ক্যালকুলেটর তোমাকে করে দেবে, তুমি ভেঙে ভেঙে করো। আচ্ছা, এই ম্যাথে হচ্ছে অ্যান্সার হচ্ছে 69 পয়েন্ট সামথিং বা 70। আচ্ছা পরের ম্যাথটা করো তো, পরের ম্যাথে কি বলছে? আচ্ছা মুবাশশিরা, যেহেতু আগের ম্যাথটা মনে হয় বুঝতে পারছো, এই 2 নাম্বারের যে 3 নাম্বার ম্যাথ, এটা কিভাবে করবো বলো তো আমাকে। স্যার এটাও কি somehow 1 - 3/4? হ্যাঁ, মানে এখানে 1 মাইনাস করতে হবে কিনা সেটাই আমি জানতে চাইছি তোমার কাছে। জি স্যার। জি স্যার এটা করতে হবে। ফাতিমা কি বলছো বুঝি নাই। মানে 1 মাইনাস দিয়ে এটা করতে হবে। না, এটা কিন্তু 1 মাইনাস করতে হবে না। কেন করতে হবে না? এখানে কিন্তু আনচেঞ্জ কতটুকু আছে সেটার কথাই বলছে। এখানে বলা হয়েছে যে ক্যালকুলেট দ্য টাইম for 3/4 of the original number of atoms to remain unchanged. আমাকে বলছে যে অরিজিনাল নাম্বার অফ অ্যাটমের 3/4 অংশ আনচেঞ্জ থাকতে কত সময় লাগবে সেটা বের করো। তার মানে আমার ফর্মুলাতে যেহেতু আনচেঞ্জ এর কথাই আছে, সো আমার এটা তো বের করা লাগতেছে না। এটা আমি ডাইরেক্ট n সমান সমান
3/4 N নট বসাইতে পারবে। ঠিক আছে, n সমান সমান 3/4 N নট বসাইতে পারবে। এখানে আর বিয়োগ করা লাগবে না। ঠিক আছে। জি স্যার। জি স্যার। আর ফাতিমা ওই সেকশনে আরেকটা সেকশনে কি মানে তুমি যখন ছিলা এগুলা কি ম্যাডাম পড়ে ফেলছেন? আহ, না স্যার, ম্যাম অত বেশি পড়ার নেই, আর মিডের পর তো ম্যামের অত বেশি ক্লাসও হয়নি। আর ম্যামের পিডিএফ এ দেখছি যে 54 পেজ দেওয়া এই মডার্ন ফিজিক্সের উপর। 54 পেজ। হ্যাঁ। আচ্ছা ম্যাডামের ম্যাম শুরু করছে ইয়ার থেকে মনে হয়, ম্যাম শেষ থেকে শুরু করতে পারে। থিওরি অফ রিলেটিভিটি ফাইনালের কোশ্চেন কি দুই সেকশনের টিচার মিলিয়ে করা হবে? হ্যাঁ, দুই সেকশনের টিচার মিলেই করা হবে। ম্যাডামের 54 পেজ হওয়ার কথা না, মানে 23-এর জায়গায় 54 হবে না, এত হবে না। জি স্যার 54 দুইটা পিডিএফ তো, মানে আপনার এখানে টপিক গুলাই ওখানে অনেক কিছু লেখা। আচ্ছা আচ্ছা, এইটা হতে পারে, মানে যেটা হয়েছে যে ম্যাডাম মানে আমরা যা পড়াবো সেটা আমাদের এই পিডিএফে আছে, সমস্যা নেই, টেনশন নেওয়ার কিছু নাই। স্যার আপনি একটু পরে পড়ান বা ম্যাম একটু আগে পড়াই, এটা আর কি, মানে টপিকস গুলো কেউ আগে পড়াই ফেলে কেউ পরে পড়ায়, এমন কিছু হয়। আর ওই ইসের ক্ষেত্রে মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে যেটা হয় আমি এটা জানি যে আমি যখন কমফোর্ট ফিল করি হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট দিয়ে শুরু করতে, অনেকে এটা শুরু করি সেটা ওই থিওরি অফ রিলেটিভিটি থেকে শুরু করে। স্যার 3 নাম্বারটা 12.5 আসছে। হ্যাঁ 12.5, হ্যাঁ ঠিক আছে। আর আপনি যত ল করাচ্ছেন ওগুলো থেকে ম্যাথ দিতে পারবো স্যার, বাইরে থেকে দিতে পারবো না। ল এর বাইরে থেকে কেন ম্যাথ দিব আমি? স্যার কোশ্চেন দেখলেই তো এর আগের এলোমেলো লাগে। ওরকম মাথা ঘুরে গেছে হ্যাঁ এর আগে তো ম্যাডাম কোশ্চেন করছিল। না ম্যাডাম কোশ্চেন করলে কোশ্চেন আমি তো দেখছি অবশ্যই, ঠিক আছে, সেটা সমস্যা না, কিন্তু এমন কিছু অবশ্যই তোমাদেরকে দেয়া হয় নাই যেটা তোমাদেরকে আসলে পড়া হয়। কিন্তু যেটা হবে যে ধরো এই যে এখানে যে দুইটা ম্যাথ পড়াইলাম এই দুইটা ম্যাথ অবশ্যই পরীক্ষায় আসবে না হুবহু, এই ফর্মুলা দিয়ে অন্য কোনো ম্যাথ আসবে। আরেকটা স্যার কথা বলতাম, সেটা হচ্ছে স্যার যদি ইয়ার থাকে আমরা কি ইয়ারে রাখবো না আবার ডেতে নিয়ে আসবো? না ডেতে মানে যদি তোমার ইনিশিয়ালি যেটা দেয়া থাকবে, যদি হাফ লাইফ ডেতে থাকে ডেতে রাখবে, যদি হাফ লাইফ ইয়ারে থাকে ইয়ারে রাখবে। মানে কনভার্টে কি স্যার 365 দিন ধরেই করব? হ্যাঁ মানে কনভার্ট করার দরকার নেই, ঠিক আছে। তোমার যদি হাফ লাইফ ম্যাথে দেয়া থাকে ইয়ারে, তাহলে তুমি ইয়ারে রেখে দাও, মানে ইয়ারে রেখে তুমি পুরো ম্যাথ করো, কি এর মানও ইয়ারেই বের করো। যদি হাফ লাইফ দেয়া থাকে ডেতে, তাহলে তুমি কি এর মানও ডেতে বের করো, মানে কোনো কিছু ডে থেকে ইয়ারে বা ইয়ার থেকে ডেতে বা মিনিটে কোনো কনভার্ট করার দরকার নাই। হাফ লাইফ তোমার যে ইউনিটে দেয়া আছে তুমি সেই ইউনিটে অ্যান্সার বের করো। বুঝতে পারছি। তো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশন হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন, একটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। তো এই ফিশন রিঅ্যাকশনটা কি? ফিশন রিঅ্যাকশন হচ্ছে এক ধরনের নিউক্লিয়ার রিঅ্যাকশন প্রসেস, যে প্রসেসে কোনো একটা নিউক্লিয়াসকে যখন আমরা একটা নিউট্রন দ্বারা বোম্বার্ড করি তখন সেই নিউক্লিয়াসটা ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে, এবং তারা হচ্ছে কিছু ফ্রি নিউট্রন প্রডিউস করে এবং একই সাথে হিউজ অ্যামাউন্টের এনার্জি রিলিজ করে। যেমন এই যেখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে ইউরেনিয়াম 235 সেটা নিউক্লিয়াসকে আমি যদি একটা নিউট্রন দ্বারা আঘাত করি, একটা নিউট্রন দ্বারা স্ট্রাইক করি, তাহলে কি হয়, এই ইউরেনিয়াম 235টা ভেঙে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায়, বেরিয়াম হয় আর একটা হচ্ছে ক্রিপ্টন হয়, এবং এর সাথে তিনটা নিউট্রন তৈরি হয় এবং এখানে বিপুল পরিমাণ এনার্জি উৎপন্ন হয়, প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি উৎপন্ন হয়। তো এই যে প্রসেস, এই প্রসেসকে বলা হয় নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন। এই ফিশন রিঅ্যাকশন প্রসেসে এমন হয় যে একটা ভারী নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং নিউক্লিয়ার পারমাণবিক বোমা তৈরি করতে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই রিঅ্যাকশন করে এনার্জি প্রডিউস করা হয়।
বা পারমাণবিক বোমা এত বেশি ডেঞ্জারাস, কারণ হচ্ছে এখানে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন ঘটে। এবং এখানকার একটা মজার জিনিস খেয়াল করে দেখো এই ম্যাথের, সেটা হচ্ছে এখানে আমি ইউরেনিয়াম নিউক্লিয়াসকে একটা নিউট্রন দ্বারা আঘাত করলাম, এখানে 3টা নিউট্রন উৎপন্ন হয়েছে। খেয়াল করছো? আমি আঘাত করছি একটা নিউট্রন দ্বারা, নিউট্রন তৈরি হয়েছে কয়টা? 3টা। ঠিক আছে, তাইলে কি হবে? তাহলে যে জিনিসটা হবে যে ইউরেনিয়াম নিউক্লিয়াস তার একটা না, তাহলে এই যে বাকি যে 3টা নিউট্রন আছে, এই 3টা নিউট্রনকে কি করবে? 3টা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আবার স্ট্রাইক করবে। তো 3টা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে স্ট্রাইক করলে তখন কি হবে? এই যে ফার্স্টে একটা রিঅ্যাকশন হয়েছে, সেখান থেকে ফার্স্টে একটা নিউট্রন আঘাত করলো, সেখান থেকে 3টা নিউট্রন বের হয়ে যায়, সেই 3টা নিউট্রন দিয়ে 3টা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে স্ট্রাইক করবে, সেখান থেকে আবার 3টা করে বের হবে। আবার সেই মানে সব 3টা মানে যতগুলা নিউট্রন বের হবে, সেই নিউট্রন গুলা কি করবে? আবার কোন একটা ইউরেনিয়ামকে ধরবে, সেখান থেকে আরো 3টা বের হবে, মানে একটা বিশাল অবস্থা তৈরি হবে। শুরুতে থাকবে একটা থেকে বের হবে 3টা থেকে বের হবে 9টা থেকে বের হবে 27টা, 27 থেকে বের হবে 81টা। এরকম করে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ট্রেনের মতো। এই জন্য এটাকে বলা হয়, নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনকে বলা হয় নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন। তো চেইন রিঅ্যাকশন হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেস একবার যদি কোনো রিঅ্যাকশন স্টার্ট হয়, সেই রিঅ্যাকশন উইদাউট মানে উইদাউট রিকোয়ারিং বা উইদাউট অ্যাপ্লাইং এনি ফার্দার এনার্জি, ওইটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এবং প্রত্যেকটা রিঅ্যাকশনে যদি 200 মেগা ইলেকট্রন ভোল্ট করে তোমার এনার্জি উৎপন্ন হয়, তাহলে ট্রিমেন্ডাস অ্যামাউন্টের এনার্জি উৎপন্ন হয়, রিলিজ হয় এই নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন এই প্রসেসটাতে। তো এটা কোন সময় শেষ হয় না স্যার অটোমেটিক? এটাই হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশনের ব্যাপার, যে তোমার নিউক্লিয়ার রিঅ্যাকশনকে অবশ্যই কন্ট্রোলড ওয়েতে তোমার রিঅ্যাকশনটা মানে চালাইতে হবে। তুমি যদি কন্ট্রোল না করতে পারো, তাহলেই হচ্ছে পারমাণবিক বোমা বিস্ফোরণ বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে ধরনের অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টের সময় এই রিঅ্যাকশন গুলা আনকন্ট্রোল ওয়েতে চলতে থাকে, মানে একটার পর এক চলতেই থাকে। কিন্তু যখন কন্ট্রোল ওয়েতে চলে, তখন যেটা হয়, বা কোন একটা বিদ্যুৎ কেন্দ্রে যেটা হয়, যে এই যেখানে যে নতুন করে নিউট্রন উৎপন্ন হলো, এই নিউট্রন গুলাকে কি করা হয়? আরেকটা নিউক্লিয়াসে আঘাত করার আগে এগুলাকে শোষণ করে ফেলা হয়। শোষণ করে ফেললে যেটা হবে, সেগুলাকে অন্য কোনো জায়গায় স্ট্রাইক করতে পারবে না। স্ট্রাইক করতে না পারলে কি হবে? আমার যতটুকু রিঅ্যাকশন করা দরকার, সেই রিঅ্যাকশন হওয়ার পরে এই রিঅ্যাকশনটা অটোমেটিক স্টপ হয়ে যাবে। কিন্তু আমি যদি এটা মানে কন্ট্রোল না করতে পারি, তাহলে তখন হচ্ছে মানে বিশাল একটা ডিজাস্টার হয়ে যাবে। বাংলাদেশের রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওইখানে তো হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই যে ওইখানে আমরা বাংলাদেশে দুইটা প্ল্যান্ট বসানো হয়েছে। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে জি স্যার, আমাদের বাড়ির পাশে। 2.4 যাদের বাড়ি পাবনা, তারা তো মনে হয় খুব ভালো জানে। আচ্ছা দেখো, যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা, তাই না? পাকশি মনে হয়, পদ্মা নদীর পাশে। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে এখান সম্পর্কে ইনফরমেশন দেখতে পারো। এটা বিভিন্ন জব মানে জব জব পরীক্ষার জন্য খুব কাজে দিবে, তোমরা যদি এটা দেখে রাখো। এই টাইপের কোশ্চেন অনেক সময় পরীক্ষাতে আসে। আমি তোমাদেরকে যেটা দেখাইতে যাচ্ছি, বাংলাদেশে এখানে মেইনলি দুইটা আছে, দুইটা প্ল্যান্ট হচ্ছে। ইনিশিয়ালি এখন একটা প্ল্যান তৈরি করতেছে, এরপর আরেকটা প্ল্যান তৈরি করবে। তো
তো দুইটা প্ল্যান্টের ক্ষমতা মোস্ট প্রবাবলি 2400 ইউনিটটা আমার মনে থাকে না, আমি একটু দেখে বলি। আর সব সরকারি ওয়েবসাইট গুলো এরকমের কেন? একই স্টাইলে একইভাবে স্লো। এটাই বাংলাদেশ। সরকারের কি বাজেট কম নাকি, বুঝি না। স্যারের ওখানে বিডিএক্স এ কোনো প্রবলেম আছে এই জন্য আমি বের করছি, এমনি আমার এখানে ফার্স্ট আছে। আচ্ছা, এটা হচ্ছে মূলত একটা প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টর। এখানে কুল্যান্ট হিসেবে পদ্মা নদীর পানি ইউজ করা হবে। যখন যে রিঅ্যাকশন গুলা হবে তখন হচ্ছে অনেক বেশি এনার্জি যখন উৎপন্ন হবে, সেখানে পদ্মা নদীর পানি হচ্ছে কুল্যান্ট হিসেবে ইউজ করা হবে। সেই কুল্যান্ট থেকে হচ্ছে স্টিম উৎপন্ন হবে, সেই স্টিম দিয়ে টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপন্ন করা হবে। আচ্ছা, দুইটা 1000 মেগাওয়াট সম্পন্ন আর কি, 1000 মেগাওয়াট সম্পন্ন দুইটা ইউনিট থাকবে। টোটাল 2000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হবে। এবং বাংলাদেশকে আসলে সাহায্য করতেছে রূপপুর। দুই ধরনের সাহায্যই হচ্ছে, ট্রেনিং প্লাস হচ্ছে ওখানে বাংলাদেশের সাহায্য করতেছে রাশিয়া আর কি, সরি রূপপুর বলছি, রাশিয়া সাহায্য করতেছে। রাশিয়ার অনেক কর্মকর্তা এখানে আছে যারা হচ্ছে এই প্ল্যানটা তৈরি করতে সাহায্য করতেছে। প্লাস বাংলাদেশ থেকে যারা এই রূপপুর পাওয়ার প্ল্যান্টে জয়েন করছে ওদের সবাইকে রাশিয়াতে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে। ট্রেনিং প্লাস হচ্ছে অনেককে হচ্ছে রাশিয়া থেকে বিভিন্ন ধরনের মাস্টার্স কোর্স করে আনা হচ্ছে যাতে এখানে ঠিক মতো কাজ করতে পারে। তো এখান থেকে দেখতে পারো আরো কিছু জিনিস আছে। যাদের বাসা কাছে তারা আসলে ভয় পাওয়ার কিছু নাই। যদি হয়, ভূমিকম্প হয়, 8 মাত্রার ভূমিকম্প হইলেও এই বিদ্যুৎ কেন্দ্রে আসলে কোনো ধরনের ক্ষতি হবে না। তো ওরকম ভয় পাওয়ার কিছু নাই। চেরনোবিলের মতন কিছু হইলে স্যার? আরেকটা জিনিস হচ্ছে কিসের ক্ষেত্রে, মানে সুরক্ষার ব্যাপারটা, তেজস্ক্রিয়তা থেকে বা রেডিয়েক্টিভিটি থেকে সুরক্ষার যে ব্যাপারটা, সেটা যদি এই পার্টটুকু খেয়াল করে দেখো, এখানে আসলে 5 স্তর বিশিষ্ট আসলে সুরক্ষা ব্যবস্থা আছে। এই মাঝখানে ফুয়েল যেখানে রাখা হবে তার পাশে মোটামুটি 1.2 মিটারে একটা কন্টেইনমেন্ট আছে, তার পাশে 0.5 মিটারে একটা ব্যবস্থা আছে, কন্টেইনমেন্ট আছে। এরপরে প্রায় 300 মিটার পরে একটা এক্সক্লুসিভ বাউন্ডারি আছে, তার বাইরে হচ্ছে জেনারেল মানুষ হচ্ছে চলাচল করতে পারে। তো তেজস্ক্রিয়তা নিয়ে এখন পর্যন্ত থিওরিটিক্যালি কোনো প্রবলেম মনে হচ্ছে না। তারপরে দেখা যাচ্ছে এই ফুয়েল কি কখনো চেঞ্জ করা লাগে না স্যার? কোনটা? এই যে ইলেকট্রনিক ফুয়েল চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এটা কতদিন পর পর চেঞ্জ করতে হয় নাকি নিয়মিত করতে হয়? না এটা তো ডিপেন্ড করবে তোমার তোমার কি বলে, এখনো তো ধরো ওইখানে কোনো ধরনের কিছু চলতেছে না। নরমাল এটা কি ম্যাসিভ অ্যামাউন্টে স্যার পরিবর্তন করা লাগে নাকি সামান্যতই অনেক বেশি? সামান্যতই অনেক বেশি হয়। 2024-এর দিকে হয়তো প্রোডাকশন শুরু হবে, তো তখন হচ্ছে এইসব ফুয়েল চেঞ্জের ব্যাপার সেটা থাকবে। তো এটা হচ্ছে নিউক্লিয়ার, এবং এইখানে কিন্তু অবশ্যই নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন ঘটবে। সো নিউক্লিয়ারের আরেকটা রিঅ্যাকশন আছে, সেটাকে বলা হয় ফিউশন রিঅ্যাকশন। ফিউশন রিঅ্যাকশনটা কি? ফিউশন রিঅ্যাকশন হচ্ছে এক ধরনের নিউক্লিয়ার রিঅ্যাকশন প্রসেস, যে প্রসেসে দুই বা তার বেশি অ্যাটমিক নিউক্লিয়াই তারা হচ্ছে একটার সাথে কোলাইড করবে অনেক বেশি হাই স্পিডে, এবং তারা একটা নতুন একটা অ্যাটমিক নিউক্লিয়াস তৈরি করবে। মানে ছোট ছোট দুইটা বা তার বেশি অ্যাটমিক নিউক্লিয়াস যদি একটার সাথে কোলাইড করে অনেক বেশি হাই স্পিডে এবং একটা নতুন অ্যাটমিক নিউক্লিয়াস তৈরি করে, তাহলে এই ধরনের যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। ঠিক আছে? এবং ডিউরিং দিস প্রসেস ম্যাটার ইজ নট কনজার্ভড বিকজ some of the matter of the fusion material is converted to electron.
এবং এই প্রসেসটাতে কি হয়, ম্যাটার কনজার্ভ থাকে না এবং কিছু কিছু ম্যাটার আসলে এনার্জিতে কনভার্ট হয়ে যায়। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের আসলে 3টা আইসোটোপ আছে। তো সেই 3টা আইসোটোপের মধ্যে কি থাকে, হাইড্রোজেন নরমালি সাধারণ হাইড্রোজেন যেটা, সেই হাইড্রোজেনের ই নাম্বার কি বলে, পারমাণবিক নাম্বার হচ্ছে 1। বা ওইটা আমি যদি নিউক্লিয়াসের কথা চিন্তা করি, হাইড্রোজেন নিউক্লিয়াসে প্রোটন থাকে একটা, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে আর কোনো ধরনের ই থাকে না, নিউট্রন থাকে না। এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে। হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ আছে, যে আইসোটোপের ক্ষেত্রে তার নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন থাকে আর হচ্ছে একটা নিউট্রন থাকে। আরেকটা হাইড্রোজেন আইসোটোপ আছে যেখানে তার নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন থাকে আর 2টা নিউট্রন থাকে। ঠিক আছে, তো এখানে হাইড্রোজেনের যে ওই 2টা আইসোটোপ, একটা হচ্ছে ডিউটেরিয়াম আর একটা হচ্ছে ট্রিটিয়াম, এই দুটার মধ্যে যদি আমি কি করি, কোন একটা রিঅ্যাকশন ঘটাই, তাহলে এই দুইটা মিলে কোলাইড করে একটা নতুন হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে। ঠিক আছে, 2টা হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম তৈরি হয় এবং সাথে একটা নিউট্রন তৈরি হয় এবং বিপুল পরিমাণ এনার্জি উৎপন্ন হয়। তো এই ধরনের যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। এবং সূর্যের মধ্যে, আমাদের সূর্যের মধ্যে হচ্ছে এই রিঅ্যাকশনটা কন্টিনিউয়াসলি হচ্ছে। সূর্যের জ্বালানি হচ্ছে হাইড্রোজেন, এবং যেটা হয় হাইড্রোজেন গুলা কি করে একটা একটার সাথে কোলাইড করে হিলিয়াম তৈরি করে। এবং আমরা অনেক সময় বলি যে সূর্য তার মধ্য বয়স অতিক্রম করতেছে, তার মানে সূর্যের যে হাইড্রোজেন আছে সে হাইড্রোজেনের অর্ধেক শেষ হয়ে গেছে, বাকি অর্ধেক আছে। ঠিক আছে, আস্তে আস্তে এই হাইড্রোজেন গুলা শেষ হয়ে কি হয়ে যাবে, হাইড্রোজেন গুলা শেষ হয়ে একসময় হিলিয়ামে কনভার্ট হয়ে যাবে। তখন আর কোনো হাইড্রোজেন থাকবে না, তখন সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে বা আলো দিচ্ছে বা শক্তি দিচ্ছে, এই শক্তি আর দিতে পারবে না। একটা জিনিস খেয়াল করো যে এখানে দেখো, খেয়াল করে দেখো 3 আর 2 কত, 5, আর এখানে কত আছে? হ্যাঁ বলো। এটা কি স্যার এনার্জি বুঝাইছেন সূর্য এই লোগোটা দিয়ে? হ্যাঁ, ই দিয়ে এনার্জি। দেখো নিউক্লিয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো আসলে মানা হয়, যে এখানে কতগুলো প্রোটন নাম্বার আছে, এখানে কতগুলো নিউট্রন নাম্বার আছে, এখানে নিউট্রন নাম্বার কত, এখানে নিউট্রন নাম্বার কত, এই জিনিসগুলো কিন্তু মানা হয়। দেখো এখানে কত, 3, বর সংখ্যা 3, এখানে বর সংখ্যা কত, 2, 5, এখানে এই পাশে টোটাল বর সংখ্যা কত, 5, এই পাশে 4, আর এখানে কত আছে, 4 আর 1 4 আর 1 আছে। আচ্ছা, আর এই পাশে দেখো নিচে হচ্ছে 2টা আর এখানে কত, 2টা। এরপরে আমি যদি উপরেও যাই, তাহলে দেখো এখানে নিউট্রনের হচ্ছে বর সংখ্যা 1, আর কোনো তো ই নাই, যেহেতু এলিমেন্ট না, ওর জন্য প্রোটন সংখ্যা এসব কিছু নাই। তো নিউট্রনের ক্ষেত্রে কি হচ্ছে 1, আর ইউরেনিয়ামের ক্ষেত্রে 235, তাহলে টোটাল কত, 236। এখানে দেখো 141, 92, আর এখানে 3টা নিউট্রন, তাহলে 3, তাহলে কত হয় টোটাল, 236। আর নিচে হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে 92, এখানে 56 আর 36 হচ্ছে কত, 92। তোমাদের এই জিনিসগুলো কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করা হবে অবশ্যই, যে ফিশন রিঅ্যাকশন কি, ফিউশন রিঅ্যাকশন কি, একটা ফিশন রিঅ্যাকশন লিখো বা একটা ফিউশন রিঅ্যাকশন লিখো, জিনিসগুলো ভাইভাতে জিজ্ঞেস করা হতে পারে, পরীক্ষায় আসতে পারে। আজকে তো খুব বেশি পড়াইলাম না, কিন্তু মানে আমার নিজেও টায়ার্ড লাগতেছে। থাক স্যার স্যার, আজকে আর না স্যার, অনেক হয়েছে। আচ্ছা, আমাদের সিলেবাসে আর কি আছে? আচ্ছা, আমরা এই পেজটা পড়ে রেখে দিই। হ্যাঁ, আরেকটা পেজ পড়ি। অনেকে অলরেডি স্যার নামাজে চলে গেছে। হ্যাঁ, অনেকে স্যার অলরেডি নামাজে চলে গেছে। সমস্যা নাই, এসব নামাজ তো একটু পরে জি স্যার, 8:15 থেকে তো জামাত। স্যার ফোনে চার্জ নাই বেশি, ফোন বন্ধ হয়ে যাবে, প্রেজেন্টটাকে নিয়ে নেবেন। আচ্ছা, আমরা আর 5 মিনিট করি, ঠিক আছে? 5 মিনিটও ফোন বন্ধ হয়ে যেতে পারে স্যার। তোমার নামটা লিখে দাও, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা ওই এখন যে টপিকে ঢুকলাম সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো এই জিনিসটা পড়ার আগে
তার মধ্যে একটা জিনিস হচ্ছে কি, এটাকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স কি, আমরা আসলে যাই করি না কেন, দুনিয়াতে যাই করি না কেন, সবকিছুই কিন্তু একটা রেফারেন্স ধরে করতে হয়, তাই না? ধরো তোমাকে যদি জিজ্ঞেস করি ভালো রেজাল্ট কি, তুমি বলতে পারবা ভালো রেজাল্ট কত সিজিপিএ মানে ভালো রেজাল্ট বলতে পারবা? কারো কাছে 3 ভালো, কারো কাছে 3.5 ভালো, কারো কাছে 4 ভালো, কারো কাছে 4ও ভালো না, 4 এর পরও অনেক কিছু লাগবে। লাগবে কেমন যে তার তার মানে এটা কিন্তু আসলে আপেক্ষিক, এক একজনের কাছে এক একটা ভালো। সো আমরা যখন কোন একটা মেজারমেন্ট করব বা যখন কোন একটা এক্সপেরিমেন্ট করব, তখন আমাদের যেটা করতে হবে, কোন একটা রেফারেন্স ফ্রেম ধরতে হবে যে এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে আমি এক্সপেরিমেন্টটা করছি। ঠিক আছে? যে যেমন জবের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে হ্যাঁ, তো আমি যদি এই জব পাইতে চাই তাহলে আমার রেজাল্ট 3.5 লাগবে, তখন এই যে একটা ফ্রেম রেফারেন্স ধরা হলো যে 3.5, তো তার সাপেক্ষে আমি বলতে পারবো যে ওর রেজাল্ট ভালো না খারাপ। তো এইরকম স্যার এটা কি প্রসঙ্গ কাঠামোর মতো? প্রসঙ্গ কাঠামোর মতো, হ্যাঁ। তো আমরা ফ্রেম অফ রেফারেন্স এই জিনিসটা হচ্ছে কেমন, যে আমি আমার মেজারমেন্টটা যে কোঅর্ডিনেট সিস্টেমে করব, সেই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমি বলবো ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে? আমি আমার মেজারমেন্ট বা এক্সপেরিমেন্টটা যেখানে করব, সেটা সেই কোঅর্ডিনেট সিস্টেমটাই হচ্ছে আমার ফ্রেম অফ রেফারেন্স। তো এই ফ্রেম অফ রেফারেন্স দুই ধরনের হতে পারে, একটাকে বলা হয় ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর একটাকে বলা হয় নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে কি, যেখানে ল অফ ইনার্শিয়া, দ্যাট মিন্স নিউটনের ফার্স্ট ল, নিউটনের ফার্স্ট ল কি ল অফ ইনার্শিয়া না, জড়তার ব্যাপার আছে, তাই না? যে আমি যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সরল পথে চলতে থাকে, মানে এখানে একটা জড়তার ব্যাপার আছে। তো এটাকে বলা হয় ল অফ ইনার্শিয়া। সো যে কোঅর্ডিনেট সিস্টেমে ল অফ ইনার্শিয়া বা নিউটনের ফার্স্ট ল ভ্যালিড, সেটাকে বলা হয় ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর যে রেফারেন্স ফ্রেমে আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউটনের ফার্স্ট লর মধ্যে কি কোনো ফোর্স আছে? ফোর্স নাই। যেহেতু কোনো ফোর্স নাই, তার মানে এখানে কোনো অ্যাক্সিলারেশনও নাই। ঠিক আছে? নিউটনের ফার্স্ট লতে কোনো ফোর্সও যেরকম নাই, কোনো অ্যাক্সিলারেশনও সেরকম নাই। যেহেতু কোনো ফোর্স নাই, কোনো অ্যাক্সিলারেশনও নাই, তো তার মানে এখানে আছে কি কনস্ট্যান্ট ভেলোসিটি। তার মানে যে রেফারেন্স ফ্রেম রেস্ট অবস্থায় থাকে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে, সেটাকে বলা হয় ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর যে রেফারেন্স ফ্রেমে অ্যাক্সিলারেশন আছে, সেটাকে বলা হয় নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এর শর্তটা কি, যে নিউটনের ফার্স্ট ল অ্যাপ্লাই হবে, দ্যাট মিন্স ল অফ ইনার্শিয়া ভ্যালিড হবে, প্লাস সেটা হচ্ছে সেখানে কোনো অ্যাক্সিলারেশন থাকবে না, কনস্ট্যান্ট ভেলোসিটি থাকবে বা রেস্ট অবস্থায় থাকবে। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে সেই রকম যেখানে অ্যাক্সিলারেশন কাজ করে, সেটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। ঠিক আছে? জি স্যার। তো বিজ্ঞানী আইনস্টাইন এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দুইটা পোস্টুলেট দেন, সেই পোস্টুলেটটা পড়ি, তারপরে আমরা এর পরের দিন আমরা ট্রান্সফরমেশন গুলো পড়ি। পোস্টুলেটস গুলো খুবই সহজ, দুইটা কথা। এখন পোস্টুলেটস পড়লে তোমাদের মনে হবে যে এই সহজ জিনিস তো আমিও বলতে পারবো, আইনস্টাইনের বলার কি দরকার ছিল। পোস্টুলেটস গুলো হচ্ছে এরকম যে ফিজিক্সের সব সূত্র সব ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে একই থাকবে। The law of physics are same in all inertial frame of reference. আরেকটা জিনিস বলছে কি, যে সব ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে লাইটের ভেলোসিটি সমান থাকবে। খুব সহজ দুটা কথা হচ্ছে যে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে ফিজিক্সের সব সূত্র সমান একই থাকবে, আরেকটা বলছে লাইটের ভেলোসিটি একই থাকবে। এই দুটা কথাই আমি বলছি, আর কিছু খুব সহজ কথা হচ্ছে না? জি স্যার। আমরা এরপরের দিন করব যে আইনস্টাইনের যে পোস্টুলেট, সেই পোস্টুলেট অনুযায়ী গ্যালিলিও ট্রান্সফরমেশনের সমস্যা কি, বা লরেন্স ট্রান্সফরমেশন এর আপডেটটা কি হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা লেন্থ কন্ট্রাকশন আর টাইম ডাইলেশন এই জিনিসগুলো আমরা। ঠিক আছে।